হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ডিপি হেল্পিং চ্যানেল। আজকে তোমাদের লুসিয়েন্ট থেকে ক্লাস করাবো হিস্ট্রি তোমাদের চ্যাপ্টার অনুযায়ী লুসিয়েন্টে তোমাদের অবজেক্টিভ যে বইটা আছে এবং ডেসক্রিপটিভ যে বুকটা আছে, এই দুটো বই থেকে তোমাদের আমি চ্যাপ্টার অনুযায়ী ধরে ধরে ক্লাস করাচ্ছি। আজকে তোমাদের হিস্ট্রির স্বাধীনতা সংগ্রামের গান্ধী যুগ যে চ্যাপ্টারটা চলছিল তারই সেকেন্ড পার্টটা তোমাদের করাবো। কেননা গান্ধী যুগটা অনেকটা বড় বলে তোমাদের দুটো কি তিনটে পার্টে তোমাদের আমি ভেঙে করাবো বলেছিলাম। সেরকমই তোমাদের ফার্স্ট পার্টটা হয়ে গেছে, আজকে তোমাদের এটা সেকেন্ড পার্ট, স্বাধীনতা সংগ্রামের গান্ধী যুগটা। খুবই ইম্পর্টেন্ট এই গান্ধী এরা, তোমাদের প্রত্যেকটা এক্সামে কিন্তু গান্ধী এরা থেকে প্রশ্ন আসে। তাই তোমাদের যে তিনটে পার্টে তোমাদের আমি গান্ধী এরা করাচ্ছি, অবশ্যই এগুলো কভার করো, এক্সামে কিন্তু অনেক প্রশ্নই কমন পাবে। গ্রুপ ডি থেকে একদম তোমাদের WBCS প্রত্যেকটা এক্সামে তোমাদের কিন্তু হেল্পফুল হবে লুসিয়েন্ট। কারণ লুসিয়েন্ট একটা গুরুত্বপূর্ণ বই এবং সেটা তোমাদের বাংলায় করাচ্ছি, সাথে ইংরাজিগুলো রেখেছি তোমাদের যাতে প্র্যাকটিস করতে সুবিধা হয়। এখান থেকে তোমরা যদি কভার করে নাও তাহলে কিন্তু তোমাদের A to Z কিন্তু কভার হয়ে যাবে। ক্লিয়ার হলো? এছাড়া তোমাদের লুসিয়েন্টের হিস্ট্রির সাথে সাথে তোমাদের জিওগ্রাফি, বায়োলজি, ফিজিক্স, কম্পিউটার, আদার্স অন্যান্য যে ক্লাসগুলো রয়েছে তোমাদের লুসিয়েন্টের জিএস বা জিকে, সেগুলো টোটালটাই তোমাদের আমি কভার করাচ্ছি। ওকে, সেগুলো ডেসক্রিপশন বক্সে লিঙ্ক রয়েছে, তোমরা যে চেক আউট করে ক্লাসগুলো করে নাও, সেগুলো কমপ্লিট রয়েছে, অবশ্যই সেই ক্লাসগুলো করে নেবে। তোমাদের হিস্ট্রি থেকেও দেখো আমি অনেকগুলো চ্যাপ্টার করিয়ে দিয়েছি, প্রায় তোমাদের 21খানা চ্যাপ্টার অলরেডি কমপ্লিট। ওকে, আজকে যেটা করাচ্ছি সেটা তোমাদের 22 নম্বর চ্যাপ্টার। এই 22 নম্বর চ্যাপ্টারের ফার্স্ট পার্টটা হয়ে গেছে, আজকে সেকেন্ড পার্টটা, আর একটা পার্ট আসবে, তাহলে তোমাদের গান্ধী যুগটা কমপ্লিট হয়ে যাবে। ওকে, চলো তাহলে শুরু করি আজকে ফ্রিডম স্ট্রাগলের গান্ধী যুগটা। গান্ধী যুগের আজকে যে চ্যাপ্টারটা পড়বো, সেকেন্ড পার্ট আমরা ভাগ করে পড়ছি। ফার্স্ট পার্টে তোমাদের গান্ধীজি সম্পর্কে ডিটেলসে বর্ণনা, গান্ধীজি দক্ষিণ আফ্রিকায় গিয়েছিল এবং সেখান থেকে ভারতে যখন ফিরে আসে তার বর্ণনা, ভারতে এসে কী কী কাজ করেছে, কত সাল অনুযায়ী, সমস্ত কিছু লুসিয়েন্টে যে সিকোয়েন্স অনুযায়ী আছে সেই সিকোয়েন্সে তোমাদের আমি কভার করিয়েছি। ফার্স্ট পার্ট যারা করেছো তারা অবশ্যই জানো, বা যারা ফার্স্ট পার্টটা করোনি করে নাও অবশ্যই, সেখানে কিন্তু অনেক ইনফরমেশন তোমরা নাহলে মিস করে যাবে। দেখো, আজকে তোমাদের যে গান্ধী যুগটা করাবো সেখানে আমরা আজকে যেটা পড়বো সেটা হচ্ছে টপিকটা গান্ধী যুগের যে প্রধান যে ঘটনাগুলো ঘটেছিল, গান্ধী সমসাময়িক যে মেন ইভেন্টগুলো ঘটেছিল সেইগুলো সম্পর্কে আজকে জানবো। এগুলো কিন্তু অনেক ইভেন্ট ছিল, যেমন তোমাদের কিছু নাম আমি টপিক ওয়াইজে তুলে দিয়েছি: রাওলাট আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, খিলাফত আন্দোলন, অসহযোগ আন্দোলন, স্বরাজ পার্টি, সাইমন কমিশন, নেহরু রিপোর্ট, জিন্নার যে 14টা পয়েন্ট ছিল সেটা, ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ, প্রথম গোলটেবিল বৈঠক, গান্ধী আরোইন চুক্তি, দ্বিতীয় গোলটেবিল সম্মেলন, ম্যাকডোনাল্ড পুরস্কার, পুনা চুক্তি, তৃতীয় গোলটেবিল সম্মেলন, ভারত সরকার আইন, কংগ্রেসের মন্ত্রীদের যে পদত্যাগ সেইটা, এবং পাকিস্তান বিভাজন যেটা হয়েছিল, আগস্ট অফার হয়েছিল, লিলিতগো অফার যেটাকে আমরা বলে থাকি, বা স্বতন্ত্র সত্যাগ্রহ, ক্রিপস মিশন, ভারত ছাড়ো আন্দোলন, গান্ধী উপবাস করেছিল, চক্রবর্তী রাজাগোপালচারীর বিধি এবং ওয়েভেল প্ল্যান বা সিমলা সম্মেলন যেটা, ক্যাবিনেট মিশন, মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। এছাড়া আরও 2-5টা পয়েন্ট তোমরা পাবে যেগুলো তোমাদের এই চ্যাপ্টারে কিন্তু কভার করা হবে। তাই এতগুলো জিনিস তোমাদের কিন্তু জানতে হবে এই গান্ধী যুগের মধ্যে। তাই এইগুলো তোমাদের একটা একটা করে আমি তোমাদের কভার করতে চলবো। ওকে, আজকে তোমাদের এই 26টা টপিকের মধ্যে কিছু টপিক কভার করব, যেগুলো বাকি রয়ে যাবে সেগুলো তোমাদের আমি নেক্সট পার্টে করাবো, অর্থাৎ 3 নম্বর পার্টে। একদিনে এতটা হবে না। আজকে তোমাদের ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভ দুটো বইটাই কভার করা হবে। আগের দিন তোমাদের অবজেক্টিভে 70খানা পর্যন্ত কোশ্চেন আমরা করেছিলাম, 70 কি 71 পর্যন্ত। তারপর থেকে আজকে কোশ্চেনগুলো রেখেছি। এই কোশ্চেনের সাথে সাথে সেই কোশ্চেন রিলেটেডে যে ইনফরমেশনগুলো আসবে, ধরো এলো স্বরাজ পার্টি, সেই স্বরাজ পার্টি সম্পর্কে, বা সাইমন কমিশন, সেই সাইমন কমিশন সম্পর্কে আমরা বলবো। আমরা একভাবে ডেসক্রিপটিভটা পড়বো না, অবজেক্টিভের সাথে সাথে তোমাদের লুসিয়েন্টের ডেসক্রিপটিভটা আমি তোমায় কভার করে দেবো। একদম সুন্দরভাবে মার্চ করা আছে, তোমাদের কোনো রকম কোনো পয়েন্ট অসুবিধা হবে না। ওকে, চলো তাহলে শুরু করি। চলো ফার্স্ট কোশ্চেন আমরা দেখে নেব। প্রথম প্রশ্ন দেখো, 72 থেকে শুরু হচ্ছে, 71 পর্যন্ত ফার্স্ট পার্টে হয়ে গেছে। দেখো, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় আইন অমান্য আন্দোলন প্রসঙ্গে নিম্নলিখিত ঘটনাগুলি বিবেচনা করতে হবে। 4টে ঘটনার নাম দিয়েছে। চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান, 2 নম্বর বলছে খুদাই খিদমতগারের একটি দলে গুলি চালাতে গাড়োয়াল রেজিমেন্টের একটি প্লুটুনের অস্বীকৃতি, 3 নম্বর হচ্ছে সোলাপুরে টেক্সটাইল শ্রমিকদের ধর্মঘটে সরকারি ভবনে হামলা, আর 4 নম্বর বলছে সমস্ত প্রদেশে মুসলিম অংশগ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধি করতে হবে। তাহলে ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় আইন অমান্য আন্দোলনের প্রসঙ্গে এই যে 4টে ঘটনার কথা বলেছে, এটা বিবেচনা করে বলতে হবে কোন ঘটনা ব্রিটিশ শাসকদের মধ্যে বিষদাশঙ্কা সৃষ্টি করেছিল, মানে বিপদের আশঙ্কা সৃষ্টি করেছিল। এই 4টে ঘটনার মধ্যে রাইট অ্যান্সার হবে অপশান এ, 1, 2 and 3। মানে কি বলা আছে, চট্টগ্রাম অস্ত্রাগার অভিযান এইটা, এবং হচ্ছে খুদাই খিদমতগারের যে দলে গুলি চালানো, যে গাড়োয়াল রেজিমেন্টের একটি প্লুটুনের অস্বীকৃতি করা এটা, এবং হচ্ছে তোমার সোলাপুরে টেক্সটাইল শ্রমিকদের ধর্মঘটে সরকারি ভবনে যে হামলা, এই 3টে কিন্তু ব্রিটিশ শাসকদের মধ্যে একটা বিপদের কিন্তু আশঙ্কা সৃষ্টি করেছিল। 4 নম্বরটা কিন্তু নয়। ওকে, এটা হচ্ছে হবে না। তাই অপশান অনুযায়ী কোনটা রাইট অ্যান্সার হবে, তোমার অপশান এ 1, 2, 3 এটা হচ্ছে রাইট অ্যান্সার হবে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন, 73 নম্বর।
ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় নিচের কোনটি প্রথম দিকে গঠিত হয়েছিল? মানে একদম প্রথমের দিকে কোন ঘটনাটা ঘটেছিল সেটা বলতে হবে তোমাদের। রাইট অ্যান্সার হবে অপশান এ, কংগ্রেসের সমাজতান্ত্রিক দল, কংগ্রেস সোশিয়ালিস্ট পার্টি, এটা কিন্তু প্রথম দিকে ঘটেছিল এই 4টে অপশানের মধ্যে। এবার এইখানের এই রকম টাইপের যে প্রশ্নগুলো তোমাদের এক্সামে আসছে, এই রকম টাইপের প্রশ্নগুলো তোমাদের করতে গেলে তোমাদের জানতে হবে কোন ঘটনা কোন সালে ঘটেছে। তাই হিস্ট্রির কিন্তু সালগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমাদের কিন্তু বলে রাখলাম। নেক্সট দেখো 74 নম্বর কোশ্চেন, ভারত ও পাকিস্তানের দুটি স্বাধীন রাষ্ট্র সৃষ্টি হয়েছিল সিমলা সম্মেলনে, ক্রিপস প্রস্তাবে, ক্যাবিনেট মিশন পরিকল্পনাতে, নাকি ভারতের স্বাধীনতা আইন প্রসঙ্গে? তাহলে ভারত ও পাকিস্তানের দুটি স্বাধীন যে রাষ্ট্র, এটা সৃষ্টি হয়েছিল তোমার ভারতীয় স্বাধীনতা আইন অনুযায়ী, ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট অনুযায়ী। কোন অপশানে আছে? অপশান ডি, এটা হবে রাইট আনসার। এই আইন অনুযায়ী তোমাদের কিন্তু ভারত পাকিস্তান দুটি স্বাধীন রাষ্ট্র কিন্তু সৃষ্টি হয়েছিল। আমরা অবশ্যই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট সম্পর্কে বা ভারতের স্বাধীনতা আইন সম্পর্কে জানবো। ওকে, অবশ্যই আমরা সেগুলো ডিটেলসে জানবো। দেখো, আইনটি হচ্ছে লর্ড মাউন্টব্যাটেনের 3রা জুনের পরিকল্পনাকে কিন্তু কার্যকর করেছিল, মানে ইন্ডিয়া ইন্ডিপেন্ডেন্স অ্যাক্ট, ভারতের স্বাধীনতা আইন। এই আইনটি 1947 সালের 15ই আগস্ট থেকে ভারতকে বিভক্ত করার এবং ভারত ও পাকিস্তানের দুটি যে আধিপত্য প্রতিষ্ঠার জন্য কিন্তু প্রদান করা হয়েছিল। তাহলে কত সালে ভারত স্বাধীনতা আইন প্রণয়ন করা হয়েছিল, কোন ডেটে করা হয়েছিল এগুলো জানতে হবে, কে আইনটি প্রণয়ন করেছিল এটা তোমাদের কিন্তু জানতে হবে। ওকে, আর একটা জিনিস জেনে রাখবে, দুটি আধিপত্য রাষ্ট্রের মধ্যে সীমানা নির্ধারণ করা হয়েছিল, একটা বাউন্ডারি লাইন টানা হয়েছিল, সেই বাউন্ডারি কমিশনের নেতৃত্ব গঠন করা হয়েছিল। এটা কে করেছিল? স্যার সিরিল র্যাডক্লিফ, এটা তোমরা র্যাডক্লিফ লাইন নামে জানো। ওকে, তোমরা জিওগ্রাফিতে পড়েছো র্যাডক্লিফ লাইন কোন দেশের সাথে সংযুক্ত বর্ডার সৃষ্টি করছে? ভারত ও পাকিস্তানের মধ্যে। সেই স্যার সিরিল র্যাডক্লিফ বলে যিনি ছিলেন, ইনি হচ্ছেন বাউন্ডারি কমিশনের নেতৃত্ব দিয়েছিলেন, তিনি এই বাউন্ডারি লাইনটা কিন্তু অঙ্কন করেছিলেন। এই জিনিসটা কিন্তু জানতে হবে, এটা ভারত স্বাধীনতা আইনের সময় কিন্তু করা হয়েছিল 1947 সালের 15ই আগস্টে। আশা করি ইনফরমেশনটা ক্লিয়ার হয়েছে, এখান থেকে কিন্তু প্রশ্ন আছে। আর একটা ইনফরমেশন জেনে রাখবে, গণপরিষদ তখন লর্ড মাউন্টব্যাটেনকে ভারতীয় অধিরাজ্যের প্রথম গভর্নর জেনারেল কিন্তু নিযুক্ত করছে। এটার এক্সট্রা ইনফরমেশন জেনে রাখবে, এই যখন ভারতের স্বাধীনতা আইনটা সৃষ্টি হচ্ছে সেই সময় গণপরিষদ কি করছে না, লর্ড মাউন্টব্যাটেনকে ভারতীয় অধিরাজ্যের প্রথম গভর্নর জেনারেল নিযুক্ত করছে। ক্লিয়ার হলো? 15ই আগস্ট 1947 সকালবেলা জওহরলাল নেহরুর নেতৃত্বে একটি নতুন মন্ত্রিসভার কিন্তু শপথ গ্রহণ করা হয়েছিল, এটাও কিন্তু জেনে রাখবে। নতুন মন্ত্রিসভা গঠন করা হলো জওহরলাল নেহরুকে দিয়ে। কত সালে? 1947 সালে। কেননা 1947 সালে 15ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হলো, তারপরে জওহরলাল নেহরু কি করলো? নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণ করলো। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। চলো এবার আমরা জেনে নেব নেক্সট কোশ্চেন, 75 নম্বর প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় গুপ্ত মহিলা কংগ্রেস নেত্রী কে ছিলেন? তাহলে দেখো, গুপ্তভাবে মানে গোপনে মহিলা কংগ্রেস নেত্রী ছিলেন একজন ভারত ছাড়ো আন্দোলনের সময়, তিনি কে ছিলেন বলতে হবে। রাইট অ্যান্সার হবে অরুণা আসফ আলী, অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। আরেকটা জিনিস জেনে রাখবে, তিনি ভারত ছাড়ো আন্দোলনের সময় মুম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে ভারতীয় পতাকা কিন্তু উত্তোলন করেছিলেন। এখান থেকে প্রশ্ন আসে যে মুম্বাইয়ের গোয়ালিয়র ট্যাঙ্ক ময়দানে জাতীয় পতাকা উত্তোলন করেছিলেন কে? অরুণা আসফ আলী করেছিলেন। তাহলে ক্লিয়ার হলো? এরকম ধরনের প্রশ্ন কিন্তু তোমাদের এসে থাকে, তাই তোমাদের কিছু কিছু এক্সট্রা ইনফরমেশন দিয়েছি লুসিয়েন্টের বাইরেও, যেগুলো তোমাদের এক্সামের জন্য গুরুত্বপূর্ণ হতে পারে বলে আমার মনে হয়েছে। যেগুলো এক্সামে প্রশ্ন আছে অবশ্যই সেগুলো নোট করে নেবে, তোমাদের কিন্তু কাজে দেবে। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই 76 নম্বর। 1937 সালের নির্বাচনের পর কংগ্রেস মন্ত্রীরা তাদের পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, তার কারণ কি? মানে 1937 সালে যে নির্বাচনটা হয়েছিল এই নির্বাচনটার একটা বড় গুরুত্ব ছিল, আমরা আসবো সে সম্পর্কে। তার আগে জেনে নাও 1937 সালে যে নির্বাচনটা হয় তারপরে কংগ্রেসের যে মন্ত্রী ছিল তারা পদত্যাগপত্র জমা দিয়েছিল, তার কারণটা কি? 4টে কারণ তোমাদের দেওয়া রয়েছে, রাইট অ্যান্সার হবে অপশান এ। ব্রিটিশ সরকার তাদের সাথে পরামর্শ না করেই ভারতকে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পক্ষে কিন্তু ঘোষণা করেছিল। যে ব্রিটিশ সরকার বলছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ যেই সময় শুরু হয়েছিল তখন জাপানকে বলা হচ্ছে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সপক্ষে ভারত কিন্তু আমাদের সাথে লড়বে। এটা ভারতের সঙ্গে কোনো পরামর্শ না করেই কিন্তু এটা কিন্তু ব্রিটিশ সরকার তোমার ঘোষণা করে দিয়েছিল। এই জন্য কি করলো, 1937 সালের নির্বাচনের পর কংগ্রেসের যারা মন্ত্রী ছিল তারা পদত্যাগ করলো, রিজাইন করে দিল। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা জেনে নেব 1937 সালে যে নির্বাচনটা আছে সেটা সম্পর্কে। দেখো, এটা একটা 1937 সালের প্রাদেশিক নির্বাচন ছিল। ভারত সরকার আইন যেটা 1935 দ্বারা বাধ্যতামূলকভাবে অনুষ্ঠিত হয়েছিল, ভারত সরকার আইন 1935, ওকে, ভারত সরকার আইন 1935 যেটা ছিল তার দ্বারা বাধ্যতামূলকভাবে অনুষ্ঠিত হয়েছিল 1937 হচ্ছে প্রাদেশিক নির্বাচনটা। ওকে, তাহলে কোন আইন দ্বারা ভারতের প্রাদেশিক নির্বাচন 1937 আয়োজিত হয়েছিল বোঝা গেল। নেক্সট তোমাদের যে জিনিসটা জানতে হবে, কোথায় হচ্ছে ভারতীয় প্রাদেশিক নির্বাচনটা হয়েছিল, কোন কোন জায়গাগুলোকে নিয়ে? মাদ্রাজ, মধ্যপ্রদেশ, বিহার, উড়িষ্যা, ইউনাইটেড প্রদেশ, বোম্বে প্রেসিডেন্ট, আসাম, MWFP, বাংলা, পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে নির্বাচন কিন্তু হয়েছিল 1937 সালে। এই প্রশ্নটা কেন জানতে হবে?
তার কারণ তোমাদের ইউপিএসসির পিলিতে এবং ডাব্লিউবিসিএস এ তোমাদের এরকম ধরনের প্রশ্ন আসতে দেখা গেছে যে 4টে অপশান দিয়ে বলছে এর মধ্যে 1937-এর প্রাদেশিক নির্বাচন কোথায় হয়নি, কোথায় হয়েছে, এরকম টাইপের প্রশ্ন আসতে। ওকে, আরও বিভিন্ন টাইপের কিন্তু প্রশ্ন এসেছে, তো এইগুলো কিন্তু এখান থেকে তোমাদের জানতে হবে। এবার দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস 11টি প্রদেশের মধ্যে 8টি প্রদেশে ক্ষমতার আবির্ভূত হয়েছিল, মানে 11টা প্রদেশে হচ্ছে তোমার জাতীয় কংগ্রেসের এই 1937-এর নির্বাচনটা হলো। এখানে 8টা প্রদেশে হচ্ছে ভারতীয় জাতীয় কংগ্রেস ক্ষমতায় এলো। পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে কিন্তু ক্ষমতায় আসতে পারেনি। এই পাঞ্জাব এবং সিন্ধু প্রদেশে কিন্তু হচ্ছে তোমার জাতীয় কংগ্রেস তোমার জিততে পারেনি। বোঝা গেল? এখান থেকে প্রশ্নটা দিয়ে থাকে বেশিরভাগ, 4টে অপশান দিয়ে বলে এর মধ্যে 1937 সালের প্রাদেশিক নির্বাচনে তোমার জিততে পারেনি কে, কোন প্রদেশ, এরকম ধরনের প্রশ্ন কিন্তু এসে থাকে। সেখানে দেখবে বারবারই পাঞ্জাব অপশানটা কিন্তু খুবই থাকে। বোঝা গেল? এবার আর একটা জিনিসও মনে রাখতে হবে এর সাথে সাথে, সর্বভারতীয় যে মুসলিম লীগ, এও তো হচ্ছে ভোটের একটা অংশ ছিল। এরা কিন্তু কোনো প্রদেশেই সরকার গঠন করতে পারেনি, এটাও কিন্তু জেনে রাখতে হবে। জাতীয় কংগ্রেস তো তবে 11টা প্রদেশে সরকার গঠন করেছিল, 2টো থেকে করতে পারেনি, কিন্তু সর্বভারতীয় মুসলিম লীগ যেটা ছিল সেটা কোনো প্রদেশেই সরকার গঠন করতে পারেনি। এতগুলো যে প্রদেশের নাম তোমরা পড়লে, এখানে কিন্তু কোনোটাতেই মুসলিম লীগ সরকার গঠন করতে পারেনি। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট দেখো, এনআরএ ইনফরমেশন জানতে হবে। ভাইসরয় লর্ড লিনলিথগো ভারতীয় জনগণের সাথে পরামর্শ না করেই যেহেতু দ্বিতীয় বিশ্বযুদ্ধে ভারতকে যুদ্ধবাজ বলে ঘোষণা করার পদক্ষেপ নিয়েছিল, সেই প্রতিবাদে কংগ্রেসের মন্ত্রিসভাগুলি অক্টোবর ও নভেম্বরের 1939 সালে কিন্তু পদত্যাগ করেছিল। তাহলে আমরা আশা করি সমস্ত ইনফরমেশনটা ক্লিয়ার করতে পারলাম। এর সাথে একটা কথা বলবো, যদি ক্লাসটা তোমাদের হেল্পফুল বলে মনে হয় বা ভালো লাগছে, তাহলে অবশ্যই এটা লাইক করে শেয়ার করো বন্ধুদের মাঝে, যাতে অন্যদেরও অনেকটা হেল্প হয়। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। আর অবশ্যই তোমরা শেয়ারটা করবে, কেননা তোমাদের শেয়ারের উপরই নির্ভর করছে নেক্সট ক্লাসগুলো। তোমরা বেশি করে একটু শেয়ার করো ক্লাসগুলো, তবে তোমাদের আমি নেক্সট ক্লাসগুলো নিয়ে আসবো। ওকে, এইভাবে। আর তোমাদের যদি হেল্পফুল বলে মনে হয় অবশ্যই একটু লাইক করে দিও। ক্লিয়ার হলো? আর একটা জিনিস তোমাদের ইনফরমেশন দিয়ে রাখবো, এই যে তোমাদের ঘটনাগুলো যে সিকোয়েন্স, প্রথমেই তোমাদের আমি সিকোয়েন্সটা দিলাম যে লুসিয়েন্টের ক্রোনোলজিক্যালে যে একটা সিকোয়েন্স তোমাদের দিয়ে রেখেছি না, এই যে একটা লং ক্লাস চলছে, লং ক্লাসের মধ্যে অনেক টপিকই তোমাদের আমি কভার করছি। এটা হচ্ছে কি না, কোশ্চেনের সাথে সাথে তোমাদের যাতে পরবর্তীতে এই ক্লাসে এসে তোমাদের কোনো টপিক যদি বুঝতে অসুবিধা হয় বা কোনো কোশ্চেন যদি বুঝতে অসুবিধা হয়, তাহলে সেটা জানার জন্য তোমাদের আমি ডেসক্রিপশানে তোমাদের একটা টাইম টেবিল রেডি করে দিচ্ছি। সেই টাইম টেবিলের ওপর তোমরা ক্লিক করে তোমরা কিন্তু সেই মেন পয়েন্টে কিন্তু যেতে পারবে। ওকে, ডেসক্রিপশন বক্সটা একটু খুলে চেক করে নেবে। বোঝা গেল? চলো আমরা তাহলে পরবর্তী চলে যাই ইনফরমেশানে। দেখো, পরবর্তী 77 নম্বর প্রশ্ন কি বলছে, ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিলেন? এটা তো প্রত্যেকটা এক্সামে এই প্রশ্নটা এসে থাকে। প্রথম মহিলা সভাপতি বলেছে, বারবার তোমাদের আমি বুঝিয়েছি, এটা রাইট অ্যান্সার হবে অ্যানি বেসান্ত। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা অনেকে ভুল করে কেউ সরোজিনী নাইডু করে দেয়, এই জায়গাটা তোমাদের আমি ক্লিয়ার করে দিয়েছি এর আগেও, আমি এখনও বলে দিচ্ছি। যখন বলবে যে জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় মহিলা সভাপতি কে ছিলেন, তখন রাইট অ্যান্সার হবে সরোজিনী নাইডু, যেটা অপশান বি এ ছিল। কিন্তু এখানে প্রশ্নটা করেছিল ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, ভারতীয় বলেনি, কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের বলেছে, ভারতীয় প্রথম মহিলা বলেনি। ভালো করে বুঝতে হবে যে জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি যখন বলবে অ্যানি বেসান্ত আনসার হবে, কারণ অ্যানি বেসান্তই আগে বসেছিল। তোমাদের আমি এর আগে 2টো চ্যাপ্টার আগে যখন আমি তোমাদের জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলো করেছি, সেখানে এই বিষয়টা আমি ডিটেলসে ক্লিয়ার করেছি। যারা ক্লাসগুলো করেছিল জানো একদম সাল অনুযায়ী, এটা যারা করনি করে নাও ওই ক্লাসগুলো। এবার হচ্ছে বিষয় হচ্ছে যে সরোজিনী নাইডু কখন আনসার হবে না, যখন বলবে ভারতীয় জাতীয় কংগ্রেসের প্রথম ভারতীয় হিসাবে সভাপতি কে ছিলেন, তখন হবে সরোজিনী নাইডু। আশা করি ক্লিয়ার হয়েছে। এই জায়গাতে কিন্তু প্রত্যেকটা এক্সামে প্রশ্ন এসে থাকে। পরবর্তী জানবো আমরা অ্যানি বেসান্ত সম্পর্কে, একটু ইনফরমেশন আমরা জেনে নেব। দেখো, 1916 সালে তিনি ইন্ডিয়ান হোম রুল লীগ কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন, যার তিনি সভাপতিও কিন্তু হয়েছিলেন। তাহলে ইন্ডিয়ান হোম রুল লীগ কে প্রতিষ্ঠা করেছিলেন? 1916 সালে অ্যানি বেসান্ত করেছিল। তিনি জাতীয় কংগ্রেসের একজন নেতৃত্বস্থানীয় সদস্য কিন্তু ছিলেন জাতীয় কংগ্রেসের। আর একটা জিনিস জানবে, ভারতীয় জাতীয় কংগ্রেস তাকে 1917 থেকে 1918 সালের মধ্যে প্রথম মহিলা সভাপতি কিন্তু বানিয়েছিলেন। তাহলে কত সাল থেকে কত সাল পর্যন্ত তিনি ভারতের প্রথম মহিলা সভাপতি হিসেবে দায়িত্বভার পালন করেছেন? 1917 থেকে 1918 পর্যন্ত। ওকে, চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব। 78 নম্বর, রামসে ম্যাকডোনাল্ডে সাম্প্রদায়িক পুরস্কার প্রদান করেন দেশীয় রাজপুত্রদের ব্যক্তিগত পার্শ্বের জন্য, মুসলমানদের সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের জন্য, নির্বাচনে শিখদের সংরক্ষণের জন্য, অবনমিত শ্রেণীর জন্য পৃথক নির্বাচন মণ্ডলী থাকার জন্য। তাহলে রামসে ম্যাকডোনাল্ড যে সাম্প্রদায়িক পুরস্কারটা প্রদান করা হয়েছিল সেটা কিসের ওপর? এটা হচ্ছে অবনমিত শ্রেণীর জন্য পৃথক নির্বাচক মণ্ডলী যেটা তৈরি হয়েছিল। ডিপ্রেসড ক্লাস যারা ছিল, মানে অবনমিত শ্রেণী, তাদের জন্য যে পৃথক মানে ইন্ডিভিজুয়াল যে সেপারেট যে নির্বাচন মণ্ডলী যেটা গঠন করা হয়েছিল, তার ওপর কিন্তু এই রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক পুরস্কার কিন্তু প্রদান করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন এই রামসে ম্যাকডোনাল্ড থেকে। ওকে, এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু এক্সামে এসে থাকে, তাই জন্য আমরা জেনে নেব তোমাদের লুসিয়েন্টে দেখবে একটা টপিক আছে ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড, আগস্ট 16, 1932।
ওকে, ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড 1932-এর 16ই আগস্ট কিন্তু এটা তোমাদের লুসিয়েন্টের একটা টপিক রয়েছে, সেই টপিকটা তোমাদের আমি কভার করে দিচ্ছি। দেখো, দ্বিতীয় গোলটেবিল সম্মেলনের পর লন্ডন থেকে ফেরার সময় গান্ধীজিকে গ্রেপ্তার করা হচ্ছে। ক্লিয়ার হলো? এবার ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড 16ই আগস্ট 1932 সালে সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের জন্য তাকে কিন্তু পুরস্কার ঘোষণা করছে। ক্লিয়ার হচ্ছে? আগে আমরা পড়েছিলাম আগের দিনও যে সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের জন্য পুরস্কার প্রদান করা হচ্ছে গান্ধীজিকে। এই করছে না ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ড। কত সালে? 1932 সালে 16ই আগস্ট। আর একটা ইনফরমেশন তোমাদের জানতে হবে, মুসলিম, শিখ এবং ইউরোপীয়দের প্রতিনিধিত্বের বিধান রাখার পাশাপাশি এটি হতাশাগ্রস্ত শ্রেণীর সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের কল্পনা কিন্তু করেছিলেন। এতে গান্ধী গভীরভাবে কিন্তু শোকাহত হয়েছিলেন। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। এবং এই পুরস্কারের প্রতিবাদে অনশন তিনি করেছিলেন, কারণ এটি ভারতকে সাম্প্রদায়িক ভিত্তিতে বিভক্ত করার লক্ষ্য ছিল। মানে এটা অ্যাকচুয়ালি কিন্তু তোমার দেখাচ্ছে আমরা একটা পুরস্কার প্রদান করছি, সেটা বিভিন্ন রকম দিক থেকে হয়তো সেটা একটা ভালো কাজ মনে হতে পারে, কিন্তু গান্ধীজি বলছে এটা কোনো মতেই ভালো কাজ নয়। একটা হিন্দু, শিখ, মুসলিম এদের মধ্যে একটা ভেদাভেদ সৃষ্টি হচ্ছে, তাই জন্য তিনি একটা সাম্প্রদায়িক ভেদাভেদ যেহেতু করা সৃষ্টি হচ্ছে, সেই জন্য তিনি তীব্র নিন্দা করেছিলেন এবং তিনি গভীরভাবে শোকাহত হয়েছিলেন এবং এর প্রতিবাদে তিনি অনশনও করেছিলেন। যদিও অনেক ভারতীয় চলমান রাজনৈতিক আন্দোলন থেকে দ্রুত আশা দেখেছেন তিনি, যে সবাই গভীরভাবে কিন্তু উদ্বিগ্ন ছিল এবং গভীরভাবে কেঁপে উঠেছে, যে ভারতীয় প্রায় সর্বত্র গণসমাবেশ হয়েছিল। মানে সবাই, ভারতের প্রায় সকলেই সেখানে কিন্তু গণসমাবেশ হয়েছিল এই আন্দোলনের সাথে। বিভিন্ন অনুপ্রেরণার রাজনৈতিক নেতারা যেমন হচ্ছে মদন মোহন মালব্য, বি.আর. আম্বেদকর, এম.সি.জি. রাজা সক্রিয় হয়ে উঠেছিলেন, কিন্তু এরা এর সাথে কিন্তু যুক্ত হয়েছিলেন যে অবশ্যই এর প্রতিবাদ করা দরকার। গান্ধীজির সাথে সাপোর্ট করেছিলেন। শেষ পর্যন্ত পুনা চুক্তি নামে পরিচিত একটা চুক্তি সম্পাদনে কিন্তু সফল হয়েছিলেন। এর পরিপ্রেক্ষিতে তাহলে কি চুক্তি স্বাক্ষর হলো? পুনা চুক্তি স্বাক্ষর হলো। এবার আমরা পরবর্তীতে জানবো এই পুনা চুক্তি সম্পর্কে। ওকে, তাহলে বোঝা গেল ম্যাকডোনাল্ড অ্যাওয়ার্ড সম্পর্কে। এই ইনফরমেশনটা তোমাদের লুসিয়েন্টে রয়েছে, অবশ্যই তোমরা এটা কভার করবে। চলো নেক্সট কোশ্চেনে আমরা চলে যাব। নিচের কে দেশবন্ধু নামে পরিচিত ছিলেন? সকলেই তোমরা জানো দেশবন্ধু নামে পরিচিত ছিল চিত্তরঞ্জন দাস। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তীতে আমরা জেনে নেব চিত্তরঞ্জন দাস সম্পর্কে। চিত্তরঞ্জন দাস ছিলেন একজন আইনজীবী। চিত্তরঞ্জন দাস 1908 আলিপুর বোমা মামলায় অরবিন্দ ঘোষকে কিন্তু রক্ষা করেছিলেন এবং ভারতীয়দের মধ্যে তার খ্যাতি অর্জন কিন্তু এখান থেকেই কিন্তু তার নাম ছড়িয়ে পড়েছিল। তিনি মহাত্মা গান্ধীর নেতৃত্বে অসহযোগ আন্দোলনের সাথে কিন্তু যুক্তও ছিলেন চিত্তরঞ্জন দাস। চিত্তরঞ্জন দাস মতিলাল নেহরুর সাথে 1923 সালের জানুয়ারিতে স্বরাজ পার্টি কিন্তু প্রতিষ্ঠা করেছিলেন। জনগণ তাকে সম্মানসূচক উপাধি দিয়েছিল দেশবন্ধু, তাই জন্য আমরা বলে থাকি দেশবন্ধু চিত্তরঞ্জন দাস। ওকে, এটা উপাধি একটা। 1925 তারিখে দার্জিলিংয়ে প্রচণ্ড জ্বরে তিনি কিন্তু মারা গিয়েছিলেন এই চিত্তরঞ্জন দাস। কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটের নাম নিশ্চয়ই শুনেছ, সেটা সূচনা হয়েছিল 1950 সালে। তার মৃত্যুর কয়েক বছর আগে মানে চিত্তরঞ্জন দাস তার বাড়ি এবং সংলগ্ন জমি, এই সম্পত্তি জাতিকে কিন্তু উপহার দিয়েছিলেন, যাতে মহিলাদের জীবনযাত্রার উন্নতি হয়। এই কলকাতা চিত্তরঞ্জন ন্যাশনাল ক্যান্সার ইনস্টিটিউটটা কিন্তু গড়ে উঠেছিল। ওকে, 1950 সালে। এটা কিন্তু চিত্তরঞ্জন দাসের দেওয়া একটা জমির দান করা। তাহলে অবশ্যই তোমরা বুঝতে পারছো, তো এই জিনিসগুলো তোমাদের কিন্তু জেনে রাখতে হবে, এক্সামের জন্য গুরুত্বপূর্ণ। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। 80 নম্বর। নিচের কোনটি সঠিক কালানুক্রমিক ক্রম, মানে তোমার সাল অনুযায়ী কোনটা সঠিক ক্রমে সাজানো আছে সেটা বলতে হবে চারটে অপশনের মধ্যে। প্রথম গোলটেবিল সম্মেলন, পুনা চুক্তি, সাইমন কমিশন, গান্ধী আরউইন চুক্তি, এইভাবে প্রত্যেকটা তোমাদের উলটপালট করে দেওয়া রয়েছে। এটাকে সাজিয়ে সঠিক সাল অনুযায়ী বলতে হবে কোনটা রাইট আনসার। এটা হবে অপশান বি। প্রথমে হবে সাইমন কমিশন। তোমাদের জেনে নিতে হবে সাইমন কমিশন কত সালে হয়েছিল। তোমাদের আমি বলেছি হিস্ট্রিতে সালগুলো খুব ইম্পর্টেন্ট, সাল না জানলে তোমরা সিকোয়েন্সের কোশ্চেনগুলো করতে পারবে না। সাইমন কমিশন হচ্ছে 1927 হয়েছিল। তারপর 1930 কোনটা হয়েছিল? প্রথম গোলটেবিল সম্মেলন, মানে প্রথম গোলটেবিল বৈঠক। 1931 কী হয়েছিল? গান্ধী আরউইন চুক্তি। ওকে, আর 1932 কী হয়েছিল? পুনা চুক্তি। তাহলে ক্লিয়ার হলো, এগুলো কিন্তু প্রত্যেকটা ইম্পর্টেন্ট, আমরা প্রত্যেকটা সম্পর্কে ইন্ডিভিজুয়ালি পড়বো। সাইমন কমিশন, প্রথম গোলটেবিল সম্মেলন, গান্ধী আরউইন চুক্তি, পুনা চুক্তি। ওকে, পরবর্তীতে আমরা সমস্তটাই পড়বো। ওকে, চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাই। 81 নম্বর। এটা একটা দেখো ইউপিএসসির প্রশ্ন, তোমাদের থাকে এরকম ধরনের প্রশ্নগুলো লুসিয়েন্টে খুবই দাবি এবং কারণ রিলেটেড প্রশ্ন। দেখো দাবিটা কি বলছে? ভারতের স্বাধীনতা সংগ্রামের সময় C.R. দাস কংগ্রেসের মধ্যে কংগ্রেসের খিলাফত স্বরাজ পার্টি গঠন করেন, যা পরে স্বরাজেস্ট পার্টি নামে পরিচিত হয়। পরবর্তী কারণটা দেখাচ্ছে তোমার 1920 সালের বিশেষ কলকাতা অধিবেশনে C.R. দাস মানে চিত্তরঞ্জন দাসের কথা বলছে, তিনি গান্ধীজির বিরোধিতা করেছিলেন। এটা দিয়ে তোমাদের চারটে অপশান দিয়েছে, রাইট অ্যান্সার কোনটা হবে? এটা হবে অপশান বি। এ এবং আর উভয়ই সত্য, মানে দাবি যেটা করছে সেটাও সত্য এবং কারণ অর্থাৎ রিজন যেটা দেখাচ্ছে সেটাও সত্য, কিন্তু আর হলো এর সঠিক ব্যাখ্যা নয়, মানে রিজন আর হচ্ছে রিজন কারণ। এই কারণটা যেটা আছে সেটা কিন্তু এই দাবি রিলেটেড, কিন্তু কারণটা কিন্তু নয়। এই যে কারণটা দেখাচ্ছে সেটা এই দাবির এইটা কারণ কিন্তু নয়। দুটো পয়েন্টই কিন্তু ঠিক, কিন্তু আর এর মানে এই যে কারণটা যেটা আছে এই কারণটা কিন্তু
এই ইনফরমেশন অনুযায়ী এর কারণ কিন্তু এটা নয়, কিন্তু দুটো ইনফরমেশন সঠিক, এই জন্য অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এগুলো ইউপিএসসির প্রশ্ন থাকে। এবার দেখো তাহলে আমরা এখান থেকে কি জানছি না স্বরাজ পার্টি। ওকে, তাহলে এখান থেকে আমরা এবার একটা জিনিস জানতে হবে যে কংগ্রেসের স্বরাজ পার্টি, এই স্বরাজ পার্টিটা কি। চলো আমরা স্বরাজ পার্টি সম্পর্কে জেনে নিই। দেখো স্বরাজ পার্টি হয়েছিল 1923-এ। ওকে, তাহলে স্বরাজ পার্টি সম্পর্কে লুসেন্টে কি ইনফরমেশন আছে চলো দেখে নেওয়া যাক। গান্ধীর আন্দোলন প্রত্যাহার করার সিদ্ধান্ত জনসাধারণের মধ্যে হতাশা সৃষ্টি করেছিল। গান্ধী যদি একটা আন্দোলন প্রত্যাহার করবে বলেছিল, তাতে করে কি হলো, জনসাধারণের মধ্যে একটা হতাশার সৃষ্টি হচ্ছে। মতিলাল নেহরু, চিত্তরঞ্জন দাস এবং এনসি কেলকারের মতে তার সহকর্মীদের কাছ থেকে তীব্র সমালোচনার মুখে পড়া সিদ্ধান্ত কিন্তু নিতে হয়েছিল তাকে, যা স্বরাজ পার্টিকে সংগঠিত করেছিল। ওকে, কংগ্রেস খেলাপথ স্বরাজ পার্টি হিসাবে, এই নামটা মনে রাখবে, কংগ্রেস খেলাপথ স্বরাজ পার্টি হিসাবে 1 জানুয়ারি 1923 তারিখে স্বরাজ পার্টির ভিত্তি স্থাপন করা হয়েছিল। তাহলে স্বরাজ পার্টি কবে হচ্ছে ভিত্তি স্থাপন করা হচ্ছে? 1 জানুয়ারি 1923। এখান থেকে প্রশ্ন আসে। এটি তখন আন্দোলনকে বিস্তৃত আইন অমান্য কর্মসূচি থেকে বিধি নিষেধমূলক কর্মসূচিতে সরিয়ে নেওয়ার একটি বিকল্প কর্মসূচির প্রস্তাব করেছিল। ওকে, যা সদস্যদের আইনসভা পরিষদে প্রবেশ করতে উৎসাহিত করবে। 1919 সালের মন্টফোর্ট রিমটের অধীনে প্রতিষ্ঠিত হয়েছিল এটা। ওকে, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আইনসভাকে ধ্বংস করার জন্য এবং সরকারের জনগণের দাবি মেনে নিতে কর্তৃপক্ষকে বাধ্য করার জন্য নৈতিক চাপ ব্যবহার করা হয়েছিল। 1923 সালে আনুষ্ঠানিক নির্বাচনে স্বরাজ পার্টি 145টি আসনের মধ্যে 45টি আসন কিন্তু দখল করেছিল। তাহলে এই স্বরাজ পার্টি সম্পর্কে এই ইনফরমেশনটা তোমাদের কিন্তু লুসেন্টে আছে, 1923-এ যেটা স্বরাজ পার্টি হয়েছিল। আশা করি ক্লিয়ার হয়েছে কত সালে গঠন হয়েছিল এবং কী উদ্দেশ্যে গঠন করা হয়েছিল। চলো পরবর্তী আমরা চলে যাব স্বরাজ পার্টি সম্পর্কে আরও একটু ইনফরমেশন তোমাদের লুসেন্টে আছে, সেটা দেখে নাও। প্রাদেশিক নির্বাচনে তারা কয়েকটি আসন পেয়েছিল, কিন্তু কেন্দ্রীয় প্রদেশে তারা স্পষ্ট সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল। বাংলা স্বরাজ পার্টি ছিল বৃহত্তম দল, তারা নিরপেক্ষ বিরোধিতামূলক নীতি অনুসরণ করেছিল, বা নিরপেক্ষভাবে তাদের বিরোধিতা নীতি কিন্তু অনুসরণ করছে তারা। স্বরাজবাদীরা সকল রাজনৈতিক বন্দীদের কিন্তু মুক্তি করেছিল। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই স্বরাজ পার্টিতে যারা স্বরাজবাদী ছিল তারা, এই স্বরাজ পার্টি কী করেছিল জানো, যে স্বরাজবাদী যারা ছিল তারা সকল রাজনৈতিক বন্দীদের মুক্তি দেওয়া হয়েছিল এবং প্রাদেশিক স্বায়ত্ত শাসন তারা গঠন করেছিল। সরকার কর্তৃক আরোপিত দমনমূলক আইন বাতিলের কিন্তু দাবি জানিয়েছিল। এইগুলো কিন্তু এই স্বরাজ পার্টি কিন্তু আসার পর, তোমার ক্ষমতায় আসার পর কিন্তু এগুলো হয়েছিল। যাই হোক, 1925 সালে চিত্তরঞ্জন দাসের মৃত্যুর তারা সরকারের সাথে সহযোগিতার নীতির দিকে চলে গিয়েছিল, কিন্তু মানে সরকারকে সহযোগিতা করবে এই নীতিতে কিন্তু চলে গিয়েছিল 1925 সালের পর, যখন হচ্ছে চিত্তরঞ্জন দাস মারা যাচ্ছে। তারপর এই স্বরাজ পার্টি আর নিজের ইচ্ছা মতো কাজ করছিল না, সরকারের কাজে আমরা হচ্ছে সাহায্য করব, আমাদের এই দল এই মতবিরোধের দিকে নিয়ে যায় এবং 1926 সালে পার্টি ভেঙে যায়। 25 সাল থেকে যখন চিত্তরঞ্জন দাস মারা গেল, তারপর থেকে যখন এই ডিসিশনটা যারা নেওয়ার পর থেকে কী হলো বলতো, একটা মতবিরোধ সৃষ্টি হলো তাদের মধ্যে, যে আমরা একটা আদার ইন্ডিভিজুয়াল একটা পার্টি গঠন করেছি, সেখানে কেন সরকারের পক্ষে থাকবো? তারা ব্রিটিশ সরকার, তারা আমাদের কখনোই উন্নতি চায় না, তাই তাদের পক্ষে কেন থাকবো? এই নিয়ে মানুষের মধ্যে একটা বিক্ষোভ সৃষ্টি হলো, একটা মতবিরোধ সৃষ্টি হলো। কিছু মানুষ বলছেন না, সরকার যে কাজগুলো দেবে সেই কাজগুলো আমরা নেব, নিয়ে সরকারকে হেল্প করবো, তাহলে সরকারের আমরা সাপোর্ট পাবো। এটা বলতে চাইছে কিছু দলের ব্যক্তি বলতে চাইছে যে না, আমরা ইন্ডিভিজুয়ালি থাকবো, আমাদের মতো করে যেগুলো ভালো কাজ মনে হবে সেইগুলো করবো আমাদের এই স্বরাজ পার্টি থেকে। এই নিয়ে একটা মতবিরোধ হয়ে 1926 সালে স্বরাজ পার্টিটা ভেঙে গিয়েছিল। 1923-এ গঠন হলো, 26-এ যে ভেঙে গেল। ওকে, চলো আমরা পরবর্তী চলে যাই কোশ্চেনে। 82 নম্বর, নিম্নলিখিত বিবৃতি বিবেচনা করতে হবে। দুটো বিবৃতি দিয়েছে। কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়ই ক্রিপস মিশনের প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল। 1946 সালে গঠিত অন্তর্বর্তী সরকার শুধুমাত্র কংগ্রেসের মনোনীত ছিল, মুসলিম লীগের নয়। তাই উপরে উক্তিগুলোর মধ্যে সঠিক কোনটা? অপশান এ, মানে শুধুমাত্র 1। কংগ্রেস ও মুসলিম লীগ উভয়ই ক্রিপস মিশনের প্রস্তাব কিন্তু প্রত্যাখ্যান করেছিল। ক্রিপস মিশন যেটা ভারতে এসেছিল, এই ক্রিপস মিশনের প্রস্তাবটা কংগ্রেস এবং মুসলিম লীগ দুজনেই কিন্তু প্রত্যাখ্যান করে দিয়েছিল, কেউই গ্রহণ করেনি। এইটা হচ্ছে তোমার সঠিক, শুধুমাত্র অপশান 1টা। এইটা কিন্তু সঠিক নয়, 2 নম্বরটা। আশা করি ক্লিয়ার হয়েছে। আমরা জানবো ক্রিপস মিশন সম্পর্কে পরবর্তীতে, আমরা ডিটেলসে জানবো। এবার দেখো ক্রিপস মিশন, এটা হচ্ছে মার্চ এপ্রিল নাগাদ 1942-এ কিন্তু গঠন করা হয়েছিল। তাহলে তোমাদের প্রশ্নের সাথে সাথে তোমাদের যে টপিকগুলো ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু কভার করতে চলছি আমি। ওকে, ওগুলো অবশ্যই তোমরা কিন্তু নোট করতে থাকবে, এগুলো লুসিয়েন্টে তোমরা কিন্তু পেয়ে যাবে প্রত্যেকটা ইনফরমেশানে। দেখো ক্রিপস মিশন সম্পর্কে আমরা একটু জানবো। দেখো 1942 সালে ব্রিটিশ সরকার বুঝতে পেরেছিল যে তারা ভারতীয় সমস্যাগুলিকে আর উপেক্ষা করতে পারে না। মানে দেখো এখানে বলতে চাইছে কি না, 1942 সালে এসে তারা বুঝতে পারলো যে ব্রিটিশ সরকার বুঝতে পারছে যে ভারতীয় যে সমস্যাগুলো রয়েছে সেগুলোকে আর উপেক্ষা করে ব্রিটিশ সরকার এগোতে পারছে না। কেন না, এখানে হচ্ছে মানুষ মডারেট হয়েছে,
তারা সংস্থা গঠন করতে শিখেছে, তারা নিজস্ব ভোট দিতে শিখেছে, তারা নিজস্ব ভোটে তাদের একটা সংগঠন গড়তে শিখেছে। তাই এর ওপর ভিত্তি করে ব্রিটিশ সরকার আর কিছুতেই সমস্যাগুলোকে এড়িয়ে চলে যেতে পারছিল না, সেগুলোকে উপেক্ষা করতে পারছিল না। এই বিশ্বযুদ্ধের যে ফলস্বরূপ ভারতীয় সীমান্তের দিকে জাপানি অগ্রসর হওয়ার সাথে সাথে ব্রিটিশদের জন্য পরিস্থিতি আরও কিন্তু খারাপ হয়ে গেছিলো, কেন জাপানিরা এই বিশ্বযুদ্ধের ফলে কিন্তু তারা এগিয়ে আসছিল ভারতের দিকে। 1942 সালের 7ই মার্চের মধ্যে রেঙ্গুনের কিন্তু পতন ঘটেছিল। ওকে, জাপান সমস্ত দক্ষিণ পূর্ব এশিয়া দখল করে নিয়েছিল। ব্রিটিশ সরকার ভারতীয়দের কাছে সহযোগিতা পাওয়ার লক্ষ্যে ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে কিন্তু পাঠিয়েছিলেন। তাহলে ব্রিটিশ মন্ত্রিসভা কি করছে, ব্রিটিশ মন্ত্রিসভার সদস্য একজন ছিলেন স্যার স্ট্যাফোর্ড ক্রিপসকে ভারতে কিন্তু পাঠানো হয়েছিল, না ভারতে যে দেখো পরিস্থিতি কী রয়েছে, ভারতীয় নেতাদের সাথে চুক্তি নিষ্পত্তি করো, সেখানে দিয়ে ভারতকে দলে টানো এবং জাপানের বিরুদ্ধে যুদ্ধে তাদেরকে লেলিয়ে দাও, এই মোটিভ তাদের কিন্তু ছিল। ওকে, তাই সেই অনুযায়ী সে কিন্তু ভারতে এসেছিল স্ট্যাফোর্ড ক্রিপস, যেটা হচ্ছে তোমার ক্রিপস মিশন যেটাকে আমরা বলে থাকি। দেখো পরবর্তী কি বলছে, এই চুক্তিটা করতে গিয়ে কি করা হচ্ছে না, ভারতীয় নেতাদের সাথে চুক্তি করতে গিয়ে চুক্তি নিষ্পত্তি করতে দিয়ে অবিলম্বে যারা যাদেরকে আটক করে রাখা হয়েছিল তাদেরকে অবিলম্বে দ্রুত মুক্তি দেওয়া হয়েছিল, যে তোমাদেরকে আমি মুক্তি দিচ্ছি। যারা ব্রিটিশদের বিরুদ্ধে বিভিন্ন রকম প্ররোচনা করেছিল তাদেরকে তো অ্যারেস্ট করা হয়েছিল বিভিন্ন রকম কাজের জন্য, তাদেরকে সবাইকে মুক্তি দিতে তারা রাজি হয়ে গেছিল ব্রিটিশ সরকার। কি না তার বিনিময়ে কি করতে হবে, তোমরা আমাদেরকে সাপোর্ট করো, জাপানের বিরুদ্ধে যুদ্ধ করো। যুদ্ধের পরে ক্রিপস ডোমিনিয়ন স্ট্যাটাসের প্রস্তাব কিন্তু করেছিলেন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। যুদ্ধের পর ক্রিপস বলেছিল যে ডোমিনিয়ন স্ট্যাটাস প্রস্তাব করব, কিন্তু তার প্রস্তাবটি সমস্ত রাজনৈতিক নেতারা কিন্তু প্রত্যাখ্যান করেছিল। ভারতীয়রা কি করছিল না, ভারতীয়রা কোনো পক্ষেই কিন্তু এই প্রস্তাবগুলো মেনে নিতে রাজি হলো না এবং ক্রিপস মিশন কিন্তু ব্যর্থতায় পর্যবসিত হলো। এই লাইনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আছে ক্রিপস মিশন কেন ব্যর্থ হয়েছিল। এখানে ভারতীয়দের কোনো রকম কোনো সাপোর্ট ছিল না, কোনো দিক থেকে ভারতীয়রা নাকচ করে দিয়েছিল, তারা কোনো রকম দাবি মানতে নারাজ ছিল। ক্রিপস মিশনের প্রস্তাবনা সম্পর্কে মহাত্মা গান্ধীর একটা মন্তব্য ছিল, এই মন্তব্য থেকে প্রশ্ন আছে ক্রিপস মিশন সম্পর্কে। একটি কম্বাইলিং ব্যাংকের পোস্ট ডেটেড চেক, নামটা নিশ্চয়ই শুনেছো, এই লাইন তুলে ডাইরেক্ট প্রশ্ন আছে যে এটা কে করেছিল এই উক্তিটা, এটা মহাত্মা গান্ধী করেছিল। কিসের সময় করেছিল, ক্রিপস মিশন প্রস্তাবনার সময় এটা কিন্তু করেছিলেন তিনি। এই লাইন তুলে কিন্তু বারবার প্রত্যেকটা এক্সামে প্রশ্ন দিয়ে থাকে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে এখান থেকে কি বুঝলে ক্রিপস মিশন সম্পর্কে, ক্রিপস মিশন সম্পর্কে কি বুঝলে, এখান থেকে কী প্রশ্ন আসতে পারে, যে সদস্য কারা ছিল ক্রিপস মিশনে। দেখো একজন তো তোমরা বুঝলে যে স্যার স্ট্যাফোর্ড ক্রিপস, যিনি মেন ছিলেন আইনজ্ঞ, তিনি স্যার স্ট্যাফোর্ড ক্রিপস ছিলেন। এছাড়া আরও দুজন ব্যক্তি ছিলেন, স্যার পেথিক লরেন্স এবং A.V. আলেকজান্ডার। এই তিনজনকে নিয়ে একটা ক্রিপস মিশন গঠন করা হয়েছিল। 1942 সালের 23শে মার্চ ক্রিপস মিশনের সদস্যরা কিন্তু দিল্লিতে পৌঁছেছিল। প্রশ্ন এখান থেকেও আসে যে দিল্লিতে ক্রিপস মিশন কবে পৌঁছেছিল, 1942 সালের 23শে মার্চ, অবশ্যই তোমরা নোট করবে কিন্তু। ওকে, এখানে কিন্তু পৌঁছেছিল দিল্লিতে। এবার ক্রিপস মিশন গঠনের কারণটা কী ছিল অ্যাকচুয়ালি, দেখো সেটা একটু জেনে রাখো হালকা করে। দক্ষিণ পূর্ব এশিয়ার জাপানের যে দ্রুত অগ্রগতি হচ্ছিল, একটু আগে আমরা পড়লাম যে দক্ষিণ পূর্ব দিকটা এশিয়া পুরো দখল করে নিচ্ছিল জাপান, তা সেইটা যে অগ্রসর হচ্ছিল এই ভয়েতে কিন্তু এই ক্রিপস মিশন গঠন করেছিল ব্রিটিশ সরকার, নিজের স্বার্থে কিন্তু করেছিল, ভারতের স্বার্থে নয়। কিন্তু ভারতীয় সমস্যা সমাধানের জন্য মার্কিন রাষ্ট্রপতি যে রুজভেল্ট ছিল, তিনি ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিলের ওপর চাপ সৃষ্টি করছিল। ওকে, সেই জন্য আরও এটা ক্রিপস মিশন গঠন করেছিল তিনি। তাহলে এখান থেকে প্রশ্ন আসতে পারে যে ক্রিপস প্রস্তাবটা, এই ক্রিপস যে মিশনটা ছিল 1942-এ হয়েছিল, এটা অ্যাকচুয়ালি এই ক্রিপস প্রস্তাবটা পেশ করা হয়েছিল কবে, 1942-এর 29শে মার্চ। ভালো করে মনে রাখবে, 1942-এর 29শে মার্চ এটা প্রস্তাবটা পেশ করা হয়েছিল। সালটা এক হলো কিন্তু ডেটটা আলাদা, তাই এগুলো কিন্তু অবশ্যই নোট করতে হবে, বারবার বলছি। এখানটা একটুখানি বলে দিই তোমাদের আমি, যে এই প্রস্তাবগুলো কী কী ছিল না, এগুলো একটু নোট করে নাও। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, কিন্তু যারা BCS-এর মতো এক্সামগুলো দিচ্ছ খুব ইম্পর্টেন্ট হবে। তাহলে কী কী প্রস্তাব দিয়েছিল চলো আমি তোমাদের বলে দিচ্ছি। যুদ্ধের পর ভারতকে ডোমিনিয়ন মর্যাদা দেবে, যেটা তোমাদের এখানে ছিল, ডোমিনিয়ন স্ট্যাটাসের প্রস্তাব কিন্তু তারা দেওয়ার চেষ্টা করেছিল, যে ভারত যেহেতু মানতে রাজি হয়নি, সেটা পরের কথা। ডোমিনিয়নের মর্যাদা দেবে ভারতকে, এটা তারা দাবি তুলেছিল ক্রিপস মিশন। আর কি কি ছিল, সংবিধান সভায় সদস্যদের প্রাদেশিক আইনগুলির নিম্নকক্ষ দ্বারা নির্বাচন এবং দেশীয় রাজ্যগুলির প্রতিনিধিরা দেশীয় রাজাদের দ্বারা মনোনীত হবেন। ওকে, নেক্সট আরেকটা রেখেছিল দাবি, তারা সংবিধান সভা নতুন সংবিধান রচনা করতে পারবে। ওকে, মানে ভারতীয় নতুন সংবিধান রচনা করতে পারবে। আর কি না, ভারতের কোনো প্রদেশ বা দেশীয় রাজ্য এই সংবিধান গ্রহণে রাজি না হলে সেই প্রদেশ বা দেশীয় রাজ্য নিজস্ব সংবিধান রচনা করতে পারবে, তারও ক্ষমতা দেওয়া হবে। তাই এই যে ভারতীয় প্রতিনিধিদের নিয়ে যে সংবিধানটা যে গঠন করা হবে, ব্রিটিশ সরকার যে গঠন করবে, সেইটা যদি কেউ মানতে রাজি না হয়, তাহলে সেই প্রদেশ বা সেই দেশ কিন্তু নিজস্ব সংবিধানও তৈরি করতে পারে, তার পারমিশন তারা দিতে রাজি।
এবার হচ্ছে কি না, সংবিধান রচিত না হওয়া পর্যন্ত সেনাবাহিনীর উপর ব্রিটিশ সরকারের পূর্ণ কর্তৃত্ব থাকবে যতদিন পর্যন্ত সংবিধান রচিত না হচ্ছে। ওকে, আর কি না, ভারতীয়দের সহযোগিতায় ব্রিটিশ সরকার ভারতীয়দের সম্পদ যুদ্ধের কাজে ব্যবহার করবে। মানে ব্রিটিশ সরকার কিন্তু একবারে হাল ছেড়ে দিচ্ছে না, তারা কিন্তু কিছু জিনিস এমনইভাবেই তারা সাজিয়েছে যাতে করে সামনে যে জাপান যে যুদ্ধের সাথে অগ্রসর হচ্ছে সেই যুদ্ধে যেন তারা কি করতে পারে, অগ্রসর হতে পারে, ভারতকে সাথে নিতে পারে এবং ভারতের সম্পদ যাতে ইউজ করতে পারে, সেটাও কিন্তু এই মিশনের মধ্যে পরোক্ষভাবে রেখে দিচ্ছে তারা, বুঝতে পারছো। আর কি না, বড়লাটের কার্যনির্বাহী পরিষদে আপাতত বেশি সংখ্যক ভারতীয় সদস্য নিযুক্ত করা হবে। মানে তোমাদের আমি আগে বলছিলাম না যে ভারতের মেন জায়গাগুলোতে ভারতীয়দের নিযুক্ত করা হতো না, তাদেরকে নিচু পোস্টে কাজে রাখা হতো, তাদেরকে ভালোভাবে প্রমোশনও দেওয়া হতো না। ভারতের নির্বাহী কমিটি যেগুলো ছিল, কার্যনির্বাহী কমিটি, কার্যনির্বাহী পরিষদ, সেখানে কিন্তু ভারতীয়দের কোনো সদস্য স্থান হতো না, সেখানে সমস্তটাই ব্রিটিশরা থাকতো। এবার এখন প্রস্তাব তুলছে ক্রিপস মিশনে যে সেখানে নাকি ভারতকে চাকরি দেওয়া হবে ভারতের লোকেদেরকে। এটা বুঝতে পারছো কতটা ওদের কাছে জরুরি ছিল এইগুলো, কেননা যেহেতু এশিয়া দখল করে নিচ্ছে দক্ষিণ পূর্বটা জাপান একবারে, তাই দ্বিতীয় বিশ্বযুদ্ধের সম্মুখীন আছে সামনে, তা সেই জন্য কিন্তু এই প্রস্তাবগুলো তারা পেশ করেছিল। এটা কিন্তু ক্রিপস প্রস্তাব বলে কিন্তু পরিচিত এইগুলো, তা খুব ইম্পর্টেন্ট, কিন্তু তোমাদের জানাটা জরুরি। ক্লিয়ার হলো? তাহলে আর একটা জিনিস জেনে রাখবে, 29 তারিখে তো তোমার হচ্ছে 29শে মার্চ 1942-এ তোমার হচ্ছে ক্রিপস মিশন প্রস্তাব গ্রহণ করা হয়েছিল, মানে সরি ক্রিপস প্রস্তাব প্রেস করা হয়েছিল 1942 খ্রিস্টাব্দে 29শে মার্চ। যদি প্রশ্ন আসে ক্রিপস প্রস্তাব প্রত্যাহার করে নেওয়া হয়েছিল কবে, 1942 সালের 11ই এপ্রিল। ওকে, 11ই এপ্রিল হচ্ছে তোমার প্রত্যাহার করে নেওয়া হয়েছিল। চলো আমরা নেক্সট প্রশ্নে চলে যাই। 1946 সালে নিম্নলিখিতগুলির মধ্যে কে ভাইসরয়ের কার্যনির্বাহী পরিষদের অর্থ দপ্তরে যোগদান করেন? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, লুসেন্টের প্রত্যেকটা প্রশ্নই কিন্তু ইম্পর্টেন্ট। রাইট আনসার হবে লিয়াকত আলী খান, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাই। 84 নম্বর, ভারতের কোন ভাইসরয়ের আমলে মহান শহীদ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসি দেওয়া হয়েছিল? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে কোন ভাইসরয়ের আমলে এইটা তিনজনকে ফাঁসি দেওয়া হয়েছিল? এটা রাইট আনসার হয়ে যাবে লর্ড আরউইন, তিনি তখন ভাইসরয় ছিলেন। এনার সময় শহীদ ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসি দেওয়া হয়েছিল। পরবর্তী 85 নম্বর প্রশ্ন, ভারতীয় স্বাধীনতা সংগ্রামের সময় নিচের কোনটি প্রথম দিকে ঘটেছিল? মানে চারটে যে অপশন আছে তোমাদের, সাইমন কমিশন, কংগ্রেস গয়া অধিবেশন, কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন, গান্ধী আরউইন চুক্তি, চারটের মধ্যে প্রথম দিকে কোন ঘটনাটা ঘটেছিল? তাহলে কংগ্রেসের গয়া অধিবেশন। এই চারটে অপশনের মধ্যে অপশন বি হয়ে যাবে রাইট আনসার। এই বিটা হচ্ছে তোমার প্রথম দিকে ঘটেছিল। ওকে, এবার তোমাদের সালগুলো জেনে রাখো, জানাটা খুবই জরুরি। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, তো অবশ্যই তোমাদের একটু জেনে রাখতে হবে। যেমন 1922-এ 26শে ডিসেম্বর হচ্ছে গয়া অধিবেশন হয়েছিল, যেটা প্রথম আমরা এই চারটে অপশন অনুযায়ী ধরছি প্রথম দিকে ঘটেছিল। তারপর কোনটা ঘটছে? সাইমন কমিশন 1927-এ যেটা ঘটছে। কংগ্রেসের ত্রিপুরী অধিবেশন কত সালে ঘটছে? 1939, আর গান্ধী আরউইন চুক্তি ঘটছে 1931। তাহলে এই সিকোয়েন্স অনুযায়ী তোমাদের তাহলে অপশন বি হয়ে যাবে প্রথম আনসার, কারণ এটা প্রথম দিকে ঘটেছিল, এটা 1922-এর 26শে ডিসেম্বর। আশা করি ক্লিয়ার হয়েছে। এই জিনিসগুলো তোমাদের কিন্তু জানতে হবে। অধিবেশনগুলো তোমাদের আমি আগে করিয়েছি কংগ্রেসে, সেই অধিবেশনগুলো দেখো, সালগুলো আমি বলেছি কোনগুলো ইম্পর্টেন্ট, মোস্ট ইম্পর্টেন্ট কোনগুলো, সেগুলো আগের ক্লাসে রয়েছে, সেগুলো করে নাও, তোমার সেখানে কিন্তু অনেকটাই হেল্প হবে। পরবর্তী 86 নম্বর প্রশ্ন দেখো, আজাদ হিন্দ ফৌজের মহিলা রেজিমেন্টের রানী ঝাঁসি রেজিমেন্ট কার নির্দেশে ছিল? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটা, দেখবে বারবার এক্সামে আসে। এটা রাইট আনসার কী হবে বলো তো? লক্ষ্মী সেহগাল ছিল, অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। এটা হচ্ছে মহিলা রেজিমেন্ট, রানী ঝাঁসি রেজিমেন্ট কার নির্দেশে ছিল? এই লক্ষ্মী সেহগালের নির্দেশে কিন্তু ছিল। ক্যাপ্টেন লক্ষ্মী স্বামীনাথন বেশি পরিচিত লক্ষ্মী সেহগাল নামে। এই লাইনটা একটু জেনে রাখবে, এক্সট্রা ইনফরমেশন দিয়ে রেখেছি। চলো পরবর্তী 87 নম্বর প্রশ্ন দেখো, 1919 সালের নভেম্বরে দিল্লিতে অল ইন্ডিয়া খিলাফত সম্মেলনের সভাপতি হিসাবে নিম্নলিখিতগুলির মধ্যে কে নির্বাচন হন? রাইট আনসার কী হবে? রাইট আনসার হবে মহাত্মা গান্ধী নির্বাচন হয়েছিলেন, অপশান এ হয়ে যাবে রাইট আনসার, অল ইন্ডিয়া খিলাফত সম্মেলনে। পরবর্তী 88 নম্বর প্রশ্ন দেখো, নিচের মধ্যে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না? দেখো, স্যার ক্লিফোর্ড ক্রিপস, আলবার্ট ভিক্টর আলেকজান্ডার, মানে এভি আলেকজান্ডার, পুরো নামটা জেনে রাখবে, তোমাদের আমি পুরো নামটা দিয়ে দিয়েছি, অ্যালবার্ট ভিক্টর আলেকজান্ডার, প্রশ্ন তো আসতেই পারে এখান থেকে। আর হচ্ছে পেথিক লরেন্স, এই তিনজন হচ্ছে তোমার ক্যাবিনেট মিশনের সদস্য ছিল। র্যাডক্লিফ হচ্ছে তোমার ক্যাবিনেট মিশনের সদস্য ছিল না। এই র্যাডক্লিফ কী করেছিল না, ভারত পাকিস্তানের বর্ডার লাইন করেছিল, আমরা সেটা প্রথমে পড়ে এসেছি। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। প্রথমে তো তোমার হচ্ছে ক্রিপস মিশনটা গঠন করার জন্য তারা এসেছিল, বোঝা যাচ্ছে। এবার আসার পর যে মন্ত্রী মিশনটা যে গঠন হচ্ছে, মানে ক্যাবিনেট মিশনটা, সেটা সম্পর্কে আমরা কিন্তু জেনে নেব। দুটো কিন্তু একটুখানি আলাদাভাবে ইনফরমেশন জানতে হবে। আমরা ক্রিপস মিশন সম্পর্কে ডিটেলসে জেনেছি, এবার আমরা জানবো মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন সম্পর্কে লুসিয়েন্টে কী বলছে। দেখো, ক্যাবিনেট মিশন হচ্ছে 1946-এর ঘটনা। ওইটা কত সালে পড়েছিলাম আমরা? ক্রিপস মিশন আমরা পড়েছিলাম 1942-এ, পেশ হয়েছিল 29শে মার্চ, এটা আমরা পড়েছিলাম। যেটা প্রত্যাহারও করা হয়েছিল 1942-এর 11ই এপ্রিল, সেটা হচ্ছে তোমার ক্রিপস মিশন। এটা হচ্ছে ক্যাবিনেট মিশন।
1946-এর মার্চ জুনে যেটা ঘটেছিল, মার্চ থেকে জুন মাস পর্যন্ত 1946 সালের ক্যাবিনেট মিশন চলেছিল। এই মন্ত্রী মিশন সম্পর্কে একটুখানি লুসিয়েন্টে কি ইনফরমেশন বলছে জেনে নাও। ব্রিটিশ প্রধানমন্ত্রী লর্ড অ্যাটলি, ব্রিটিশ প্রধানমন্ত্রীর নাম কি? লর্ড অ্যাটলি 15ই মার্চ 1946 তারিখে এই ঘোষণা করেছিলেন যে ব্রিটিশ ক্যাবিনেট মিশন ভারতে প্রবর্তিত সাংবিধানিক সংস্কারের বিষয়ে সুপারিশ করতে ভারত সফর করবে। এটা বোঝা যাচ্ছে, এটাই হচ্ছে ক্যাবিনেট মিশন আসছে ভারতে। কিসের জন্য? না হচ্ছে ভারতে প্রবর্তিত সাংবিধানিক সংস্কারের বিষয়ে সুপারিশ করতে। এই ক্রিপস মিশনের হচ্ছে পরবর্তী যে গঠনটা হয়েছিল সেটা হচ্ছে ক্যাবিনেট মিশন। মানে ওরা ক্রিপস মিশনের প্রস্তাবটা নিয়ে তো প্রথমে ভারতে এসেছিল, তারপর হচ্ছে ক্যাবিনেট মিশন গঠন হয়েছিল। আশা করি ক্লিয়ার হয়েছে। তাহলে এই ক্রিপস মিশনটা আগে পড়ে এসেছি, এখন পড়ছি ক্যাবিনেট মিশনটা। তাহলে এই তিনজন যখন ভারতে এসেছিল তোমার 1942 সালে 23শে মার্চ, তারপর থেকে এই ঘটনাগুলো চলছে, যে এই সমস্ত বিষয় তাদেরকে বোঝাচ্ছে ভারতকে। এবার বোঝানো চলাকালীন বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিদের সাথে দেখা করে সাংবিধানিক সমস্যার সমাধানের চেষ্টা করে, কিন্তু কিছুই তারা সমাধান করতে পারেনি। মিশনটি সাংবিধানিক প্রণয়নের পাশাপাশি অন্তর্বর্তী সরকার গঠনের জন্য একটা গণপরিষদ প্রতিষ্ঠার পরিকল্পনাও তিনি করেছিলেন, মানে এই ক্যাবিনেট মিশন করেছিল। এবার অনেকের মধ্যে প্রশ্ন আসবে যে তাহলে ক্রিপস মিশন যেটা ভারতে এসেছিল তাহলে সেটা তাহলে কি হলো? সেটা কি রয়ে গিয়েছিল? না, তারা তারা ফিরে গিয়েছিল। এই যে এরা এসেছিল ক্রিপস মিশনের প্রস্তাব নিয়ে, তারা তো ব্যর্থ হয়ে গেল 1942 সালের 11ই এপ্রিল। এই 1942 সালের 11ই এপ্রিল ব্যর্থ হয়ে যাওয়ার পর তারা ফিরে গিয়েছিল। ফিরে যাওয়ার পর পরবর্তীতে 1946 সালে আবার তারা রিটার্ন করেছিল, সেইটা গঠন হচ্ছে ক্যাবিনেট মিশন। আশা করি এবার ক্লিয়ার হয়েছে। 1946 সালের 24শে মার্চ মন্ত্রী মিশন সদস্যরা দিল্লিতে এসে আবার পৌঁছাচ্ছে। আগের বারে কবে এসেছিল? ক্রিপস মিশন যখন প্রস্তাব নিয়ে এসেছিল তখন কবে এসেছিল? তখন এসেছিল 1942 সালের 23শে মার্চ, 1942 সালে সেটা। আর এইটা এসে পৌঁছাচ্ছে 1946 সালের 24শে মার্চ। প্রথমে ক্রিপস মিশন এলো, এসে তারা ব্যর্থ হলো। 1942-এর 11ই এপ্রিলের পর তারা ফিরে গেল। যে আবার 1946 সালে 15ই মার্চ যখন ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা করছে যে ভারতে ক্যাবিনেট মিশন পাঠাতে হবে, প্রবর্তিত ভারতের যে সংবিধান আছে তার সংস্কারের বিষয়ে সুপারিশ করতে ভারত সফর করবে, তখন তারা আবার ভারতের দিকে রওনা হলো এবং 1946 খ্রিস্টাব্দের 24শে মার্চ মন্ত্রী মিশন বা যেটাকে আমরা বলতে পারি ক্যাবিনেট মিশন ভারতে এসে আবার পৌঁছালো। ক্লিয়ার হয়েছে বিষয়টা? সেখানে ওই তিনজন ব্যক্তিই ছিল, লর্ড পেথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং হচ্ছে এভি আলেকজান্ডার, এই তিনজনই ছিল। এবার এসে মন্ত্রী পরিষদের বা মন্ত্রী মিশনের পরিকল্পনাটা গ্রহণ করছে। কি বলছে না, ভারতীয় নেতৃত্ববৃন্দর সাথে 182টি বৈঠকের পর মন্ত্রী মিশন প্রস্তাব কিন্তু তারা রেখেছিল। ভালো করে বুঝবে, কটা বৈঠক করেছিল? 182টি বৈঠক করেছিল, তারপর এই হচ্ছে ক্যাবিনেট মিশন প্রস্তাবটা তারা রাখতে পেরেছিল। মুসলিম লীগ এবং পৃথক মুসলিম রাষ্ট্রের জন্য সংগ্রামের অধিকার বজায় রেখেই কিন্তু 1946 সালের 6ই জুন পরিকল্পনাটি গ্রহণ করা হয়েছিল ভারতে। তারপর কিন্তু গ্রহণ করা হচ্ছে, সহজে কিন্তু গ্রহণ করেনি ভারত। বোঝা যাচ্ছে? বিভিন্ন রকম দাবি দাওয়াগুলো কিন্তু তারা মেনে নিয়েছিল। তারপর হচ্ছে এই মুসলিম লীগের যে আলাদা রাষ্ট্র গঠন হবে সেটাও তারা মেনে নিয়েছিল। নেওয়ার পরেই কিন্তু ক্যাবিনেট মিশন পরিকল্পনা 1946 সালের 6ই জুন গ্রহণ করা হচ্ছে। এখানে কিন্তু জাতীয় কংগ্রেস এই পরিকল্পনাকে কিন্তু আংশিকভাবে মেনে নিয়েছিল, পুরোপুরি মেনে নেয়নি। কংগ্রেস কিন্তু আংশিকভাবে কিন্তু মেনে নিয়েছিল। প্রথমে তো কেউই মানতে চায়নি, ফিরে গিয়েছিল। আবার যখন এলো ক্যাবিনেট মিশন গঠন করে অনেক কিছু বুঝিয়ে শুনে 182টি বৈঠক করার পর জাতীয় কংগ্রেস আংশিকভাবে মেনে নিয়েছিল এবং হচ্ছে মুসলিম লীগ হচ্ছে তাদের যেহেতু মুসলিম রাষ্ট্র গঠন করে দেবে সেই হিসাবে মুসলিম লীগ পুরোপুরি মেনে নিয়েছিল। তাহলে বোঝা গেল উভয় কিন্তু প্রস্তাব মেনে নিল। ভারতের স্বাধীনতা লাভের পথটা কিন্তু সুগম হয়েছিল, একবারে যে হয়নি তা নয়। এই ক্যাবিনেট মিশন আসার পর কিন্তু ভারতের স্বাধীনতার পথটা কিন্তু অনেকটাই ইজি হয়ে গিয়েছিল। কেন, অনেকগুলো দাবি দাওয়ার ভারতের তরফ থেকে ছিল, ওদের তরফ থেকে ছিল, যেগুলো মেনে নিয়ে স্বাধীনতার দিকে অনেকটাই পরিকল্পিত হয়েছিল। বোঝা যাচ্ছে? তো এই জিনিসটাই হচ্ছে ক্যাবিনেট মিশন। আশা করি তোমরা বুঝতে পেরেছো। চলো এবার আমরা পরবর্তী চলে যাব কোশ্চেনে। 89 নম্বর, নিম্নলিখিত উর্দু কবিদের মধ্যে কাকে দ্বিতীয় এবং তৃতীয় গোলটেবিল সম্মেলনে আমন্ত্রণ জানানো হয়েছিল? মোহাম্মদ ইকবালকে। অপশান বি হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, খুব ইম্পর্টেন্ট প্রশ্ন কিন্তু এটা। পরবর্তী আমরা জেনে নেব প্রথম গোলটেবিল সম্মেলন সম্পর্কে। এবার হচ্ছে গোলটেবিল বৈঠকগুলো সম্পর্কে আমরা একটু জেনে নিই এক এক করে। দেখো লুসিয়েন্ট কি বলছে, দেখো প্রথম গোলটেবিল বৈঠক সম্পর্কে। এবার এখানে একটা কথা তোমাদের শর্টে বলে রাখি, প্রথম গোলটেবিল বৈঠক হয়েছিল 1930-এ, দ্বিতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1931-এ, আর তৃতীয় গোলটেবিল বৈঠক হয়েছিল 1932-এ। আশা করি ক্লিয়ার হয়েছে। এবার আমরা প্রথমে জেনে নেব প্রথম গোলটেবিল বৈঠক সম্পর্কে। দেখো, এটি সাইমন কমিশন নিয়ে আলোচনা করার জন্য 12ই নভেম্বর 1930 তারিখে লন্ডনে অনুষ্ঠিত হয়েছিল এই প্রথম গোলটেবিল বৈঠক। তার কোথায় অনুষ্ঠান হচ্ছে? লন্ডনে। কত তারিখে হচ্ছে? 1930-এর 12ই নভেম্বর। কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্পূর্ণরূপে বয়কট করেছিল। কিন্তু ভারতীয় জাতীয় কংগ্রেস এই হচ্ছে গোলটেবিল বৈঠককে কি করে দিয়েছিল? বয়কট করে দিয়েছিল। কংগ্রেস ব্রিটিশ ভারতের প্রদেশ ও ফেডারেশন এবং কেন্দ্রীয় দেশীয় রাজ্যগুলিতে স্ব-সরকারের প্রস্তাব করেছিল যে নিজস্ব সরকার গঠন করব।
এটা তারা হচ্ছে প্রস্তাব রেখেছিল। তবে কমিশন রিপোর্ট নিয়ে আলোচনার জন্য মুসলিম লীগ, লিবারেল ও অন্যান্য দলের প্রতিনিধিরা কিন্তু জড়ো হয়েছিল। জাতীয় কংগ্রেস বিরোধিতা করলেও, সেখানে বয়কট করলেও কিন্তু মুসলিম লীগ যারা ছিল, লিবারেল পার্টি যারা ছিল, তারা কিন্তু সেখানে কিন্তু গিয়েছিল এই প্রথম গোলটেবিল বৈঠকে। কিন্তু প্রধান রাজনৈতিক দলের অনুপস্থিতিতে প্রথম গোলটেবিল সম্মেলন 2রা জানুয়ারি 1931 স্থগিত করা হয়েছিল। প্রথম রাজনৈতিক দল বলতে কে না, হচ্ছে তোমার জাতীয় কংগ্রেসের কথা বলা হচ্ছে। জাতীয় কংগ্রেস যেহেতু বয়কট করেছে, সে যেহেতু অনুপস্থিত ছিল, তাই প্রথম গোলটেবিল সম্মেলন 2রা জানুয়ারি 1931 কি করা হলো, স্থগিত করে দেওয়া হলো। 12 নভেম্বর চালু হয়েছিল, 2রা জানুয়ারি স্থগিত করে দেওয়া হলো। আশা করি ক্লিয়ার হয়েছে। ও এখানে একটু ইনফরমেশন তোমাদের লুসিয়েন ছাড়াও একটুখানি বলবো কথা। 1931 সালে তৎকালীন ভারতের ভাইসরয় ছিল লর্ড আরউইন। এইটুকুন ইনফরমেশন তোমাদের প্রথম গোলটেবিল বৈঠক সম্পর্কে লুসিয়েন্টে রয়েছে। কিন্তু এখানে একটু কথা তোমাদের জেনে রাখতে হবে, এটা না হলে আনকমপ্লিট রয়ে যাবে, যে প্রথম যে গোলটেবিল বৈঠকটা হলো এখানে কারা কারা যোগদান করলো এটা তো জানা দরকার। দেখো, এই বৈঠকে 16 জন ইংল্যান্ডের প্রধান যারা ছিল তারা যোগদান করেছিল। 3টি রাজনৈতিক দলের সদস্য এখানে যোগদান করেছিল। 16 জন ভারতীয় দেশীয় রাজ্যের সদস্য এবং 57 জন ব্রিটিশ ভারতের সদস্য অংশগ্রহণ কিন্তু করেছিল। এইগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। আর কে অংশগ্রহণ করেনি, ওকে, জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করেনি, এটা কিন্তু ভালো করে জানবে। আর একটা জিনিস জেনে রাখবে, এইখান থেকে আরেকটা প্রশ্ন আসে, এই বৈঠকটা কি সার্থক হয়েছিল? না, এটা ব্যর্থ হয়েছিল। ওকে, যেহেতু জাতীয় কংগ্রেস মেন হচ্ছে প্রতিনিধি ছিল রাজনৈতিক দলে, তাই সেই যেহেতু থাকেনি, তাই এটা ব্যর্থ হয়ে গেছিল। এবার প্রশ্ন উঠে আসছে আরেকটা, যে অল ইন্ডিয়া ফেডারেশন গঠন করার দাবি তুলেছিল কোন গোলটেবিল বৈঠকে? ভালো করে নামটা মনে রাখবে, অল ইন্ডিয়া ফেডারেশন গঠন করার। ওকে, AIF মানে হচ্ছে তোমার অল ইন্ডিয়া ফেডারেশন। এটা গঠন করার দাবি করেছিল কে? এই প্রথম গোলটেবিল বৈঠকে করা হয়েছিল। কে করেছিল? তেজ বাহাদুর সাপ্রু বলে একজন ব্যক্তি ছিল, তিনি হচ্ছেন এই প্রথম গোলটেবিল সম্মেলনে অল ইন্ডিয়া ফেডারেশন গঠন করা কিন্তু দাবি তুলেছিল। এই তেজ বাহাদুর সাপ্রু কে ছিল বলতো? ইন্ডিয়ান লিবারেল যে পার্টিটা ছিল না, এই পার্টির একজন সদস্য ছিল হচ্ছে তেজ বাহাদুর সাপ্রু। নেক্সট আমরা লুসিয়েন্টে জানবো হচ্ছে দ্বিতীয় গোলটেবিল সম্মেলন, যেটা 1931 ঘটেছিল। সেটা সম্পর্কে কি বলছে লুসিয়েন্ট দেখো। এটি লর্ড উইলিংটনের ভাইস রিয়েলিটির সময় সেপ্টেম্বর-ডিসেম্বর 1931 সালে লন্ডনে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল এবং গান্ধীজি ভারতীয় জাতীয় কংগ্রেসের পক্ষে এতে অংশগ্রহণ করেছিল। তাহলে দেখো, এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কিন্তু জাতীয় কংগ্রেস পুরোপুরি সবাই সদস্য মিলে অংশগ্রহণ করেনি। এখানে শুধুমাত্র জাতীয় কংগ্রেসের তরফ থেকে একজনই গিয়েছিল, সেটা কি? গান্ধীজি গিয়েছিল। এই গান্ধীজি জাতীয় কংগ্রেসের তরফ থেকে এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে অংশগ্রহণ করতে গিয়েছিল। এখানে কিন্তু ইম্পর্টেন্ট, এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে কে অংশগ্রহণ করেছিল? জাতীয় কংগ্রেসের তরফ থেকে গান্ধীজি করেছিল। সাম্রাজ্যবাদী রাজনৈতিক শক্তি যা শেষ পর্যন্ত লন্ডনে ব্রিটিশ সরকারকে নিয়ন্ত্রিত করেছিল, ভারতকে যে কোনো রাজনৈতিক বা অর্থনৈতিক ছাড় দেওয়ার বিরোধিতা কিন্তু করেছিল, যা এক স্বাধীনতার দিকে নিয়ে যেতে পারে। এক সম্মেলন থেকে খুব বেশি কিছু আশা করা কিন্তু হয়নি। এর থেকে বেশি একটা সম্মেলনে এর থেকে বেশি কি আশাই বা করা যাবে? এইটুকুনি আশা করা হয়েছিল যে অর্থনৈতিক ছাড় দেওয়া হবে, রাজনৈতিক দিকে অনেক কিছু ছাড় দেওয়া হবে, ব্রিটিশ সরকার সেগুলোকে নিয়ন্ত্রণ করবে, এইগুলো দেখবে, এইসব দাবি পেশ করা হয়েছিল এবং সেগুলো মেনে নিয়েছিল। এইসব নিয়েই কিন্তু গোলটেবিল বৈঠকটা করা হয়েছিল। গান্ধীজি ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ডের সাথে সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের নীতি এবং স্বাধীনতার জন্য মৌলিক ভারতীয় দাবিতে কিন্তু ব্রিটিশ সরকারের প্রত্যাখ্যানের বিষয়ে একমত হওয়ার সম্মেলনটি কিন্তু ব্যর্থ হয়েছিল। মানে তোমাদের যে সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের যে নীতিটা যেটা ছিল, সাম্প্রদায়িক বিভাজন, এইটা গান্ধীজি মেনে নিতে নারাজ। এই ব্রিটিশ প্রধানমন্ত্রী রামসে ম্যাকডোনাল্ডের সাথে এই নিয়ে তাদের একটা মৌলিক ভারতীয় দাবি নিয়ে তাদের মধ্যে বিরোধ সৃষ্টি হয় এবং সেটা নিয়েই সম্মেলনটাও, দ্বিতীয় গোলটেবিল বৈঠকটাও ব্যর্থ হয়। কোনো সুনির্দিষ্ট ফলাফল ছাড়াই সম্মেলনটি ডিসেম্বরে মানে 1 ডিসেম্বর 1931 তারিখে বন্ধ হয়ে যায়। এই যে সাম্প্রদায়িক যে বিভাজন, এইটা গান্ধীজি মেনে নিতে চাইলো না, সেই নিয়ে মতবিরোধ হলো। 1931-এর 1 ডিসেম্বর তোমার দ্বিতীয় গোলটেবিল বৈঠক বন্ধ হয়ে গেল। এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যে দেখা যাচ্ছে কি কি ঘটনা ঘটছে না, এখানে তারা মুসলিম নেতা যারা ছিল, দলীয় শ্রেণীর প্রতিনিধি যারা ছিল, তারা বলছে পৃথক নির্বাচক মণ্ডলী করতে হবে, মুসলিমদের আলাদা ভোট নিতে হবে। এই নিয়ে তাদের মধ্যে একটা মতবিরোধ সৃষ্টি হয় এবং গান্ধীর বিরোধিতা তারা করতে থাকে। এর ফলে বৈঠকটি ব্যর্থ হয়ে যায়। এই সাম্প্রদায়িক প্রতিনিধিত্বের নীতি গান্ধীজি যেহেতু মেনে নিতে রাজি নয়, তাই কি করলো, সে সেখান থেকে উঠে পড়লো। আর সেই জন্য কি হলো, এই দ্বিতীয় গোলটেবিল বৈঠকটা ব্যর্থ হয়ে গিয়েছিল। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে যাব হচ্ছে তৃতীয় গোলটেবিল বৈঠকে। এই তৃতীয় গোলটেবিল বৈঠকটা এটি 1932 সালে অনুষ্ঠিত হয়েছিল এবং জাতীয় নেতৃত্ববৃন্দ কারাগার থাকার একটি আশার ফলপ্রসূ প্রমাণিত হয়েছিল। তাহলে এই ঘটনাটা 1932-এ ঘটেছিল, তৃতীয় গোলটেবিল বৈঠকটা। দেখো, এখানে কিছু ইনফরমেশন তোমাদের লুসিয়েন্ট এইটুকুনি রয়েছে। তোমাদের একটা কথা বলে রাখি, এই তৃতীয় গোলটেবিল বৈঠকটা এটা দীর্ঘতম গোলটেবিল বৈঠকের মধ্যে একটা। ওকে, কেন না এই বৈঠকে কংগ্রেস যোগদান করেনি, ভালো করে মনে রাখবে। আর একটা জিনিস মনে রাখবে এখান থেকে এই রিলেটেড প্রশ্ন হিসাবে, দ্বিতীয় গোলটেবিল বৈঠকে তো গান্ধীজি অংশগ্রহণ করেছিল। প্রশ্ন আছে যে কোন গোলটেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করেছিল? দ্বিতীয় গোলটেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করেছিল তোমার জাতীয় কংগ্রেসের তরফ থেকে। এটা তো একটা প্রশ্ন আছে। আর একটা প্রশ্ন আছে, 3টে গোলটেবিল বৈঠকে কে অংশগ্রহণ করেছিল?
এটা থেকে প্রশ্ন আসে আম্বেদকর, ওকে, বি আর আম্বেদকর, ইনি হচ্ছে 3টে গোলটেবিল বৈঠকে কিন্তু যোগদান করেছিলেন। এটাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। কমন পার্সন 3টেতেই ছিল, আর একজন পার্সন যে একটাতেই হচ্ছে অংশগ্রহণ করেছিল সেটা হচ্ছে গান্ধীজি, শুধুমাত্র দ্বিতীয়টাতে। আমি তোমাদের এই ইনফরমেশনটা তোমাদের আমি দিয়ে দিলাম যে জাতীয় কংগ্রেসে গান্ধী উপস্থিত ছিলেন না। ওকে, আর একটা জিনিস জেনে রাখবে, এই সম্মেলনে মোট 46 জন প্রতিনিধি কিন্তু অংশগ্রহণ নিয়েছিল। এখান থেকে একটু প্রশ্ন আসে, তাই তোমাদের এটা জেনে রাখতে হবে। তৃতীয় গোলটেবিল বৈঠকে 46 জন প্রতিনিধি অংশ নিয়েছিল। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো এবার আমরা চলে যাই পরবর্তী কোশ্চেনে। 90 নম্বর, নিম্নলিখিত ঘটনার সঠিক ক্রম কি? 4টে তোমাদের অপশান দিয়েছে, সত্যাগ্রহের নাম দিয়েছে, তাহলে এগুলো তোমাদের সাল অনুযায়ী তোমাদের মনে রাখতে হবে। তাহলে সেটা রাইট অ্যান্সার যাবে অপশান ডি। অপশান ডি এ কি আছে দেখো, 3, 4, 1, 2, মানে প্রথমে 3 মানে চম্পারণ সত্যাগ্রহ, এটা হয়েছিল 1917-তে। তাহলে এটা তোমাদের সঠিক ক্রম অনুযায়ী সাজাতে বলেছে, তাই 1917টা আগে হয়েছিল, যেহেতু চম্পারণ এটা হবে। তারপর হবে নাগপুর সত্যাগ্রহ 1923-এ, মানে 4টা। তারপর হবে বারদৌলি সত্যাগ্রহ 1928-এ, যেটা 1-এ আছে। আর তারপর হচ্ছে রাজকোট সত্যাগ্রহ 1938-এ। তাহলে প্রত্যেকটা সত্যাগ্রহ তোমরা সালটা জেনে গেলে এই সালগুলো মুখস্থ করবে, এক্সামে কিন্তু প্রশ্ন আসে, শর্ট প্রশ্ন আসে, আবার এই সিকোয়েন্স অনুযায়ী সাজাতেও দেয়, খুব ইম্পর্টেন্ট। নেক্সট কোশ্চেনে চলে যাবে 91 নম্বর, লর্ড মাউন্টব্যাটেন যখন স্বাধীন ভারতের প্রথম গভর্নর জেনারেল হয়েছিলেন তখন নিম্নলিখিতের মধ্যে কে পাকিস্তানের গভর্নর জেনারেল ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মোহাম্মদ আলী জিন্নাহ। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী দেখো 92 নম্বর প্রশ্ন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য ব্রিটিশ সরকার নিম্নলিখিত কোন কমিটি বা কমিশন গঠন করেছিল? তাহলে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য হান্টার কমিশন হচ্ছে নিযুক্ত করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। দেখো এবার তোমাদের আমি কিছু কমিশন সম্পর্কে বলে দিয়েছি, দুটো কমিশন, ওয়াবেল কমিশন আর হচ্ছে হান্টার কমিশন। ওয়েলাবি কমিশন ছিল ভারতে অযথা ব্যয়ের তদন্তের জন্য, মানে অযথা ব্যয় করা হচ্ছে, এই তদন্তের জন্য ব্রিটিশ সরকার কর্তৃক গঠিত একটা দল ছিল যার নাম হচ্ছে ওয়েলাবি কমিশন। এটা ব্রিটিশ সরকার করেছিল। 1895 সালে কিন্তু প্রতিষ্ঠিত হয়েছে এই ওয়েলাবি কমিশনটা। তাহলে কিসের জন্য? না ভারতে অযথা হচ্ছে ব্যয় করা হচ্ছে, এই নিয়ে একটা তদন্তের জন্য কমিশন গঠন করা, সেটা হচ্ছে ওয়েলাবি কমিশন। ক্লিয়ার হয়েছে? নেক্সট আসবো আমরা হান্টার কমিশন। খুব ইম্পর্টেন্ট হান্টার কমিশনটা, উইলিয়াম উইলসন হান্টার দ্বারা কিন্তু এই কমিশন হচ্ছে নিয়োগ করা হয়েছিল, হান্টার কমিশন। তাহলে কে তৈরি করেছিল হান্টার কমিশনটা? বুঝলে, নামটা জেনে রাখবে, প্রশ্ন দেয়। এবার এই জায়গাটা অনেকে কনফিউজ থাকে হান্টার কমিশনটা নিয়ে। এখানে হান্টার কমিশন হচ্ছে দুবার হয়েছিল, একবার 1982 সালের হান্টার কমিশন আর একটা হচ্ছে 1920 সালের হান্টার কমিশন। এই একটা জায়গার মধ্যে এই ইনফরমেশনটা বেশিরভাগ বইতেই পাবে না, তোমরা দেখবে দু জায়গায় দুভাবে পড়বে, তোমাদের মধ্যে কনফিউজ থাকে, তাই তোমাদের আমি এই জায়গাটা ক্লিয়ার করে দিচ্ছি। হান্টার কমিশন দুবার হয়েছিল, একবার 1882 সালের হান্টার কমিশন নামে পরিচিত, একটা 1920 সালের হান্টার কমিশন নামে পরিচিত। এই 1882 সালের হান্টার কমিশন ভাইসরয় লর্ড রিপন কর্তৃক নিযুক্ত হয়েছিল, আর 1920 সালের হান্টার কমিশন হচ্ছে মন্টেগু কর্তৃক নিযুক্ত হয়েছিল। এইখানটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ওকে, এবার দেখো 1882 সালে হান্টার কমিশন দেশের শিক্ষার উন্নয়নের মূল্যায়ন করা, যাতে যে ত্রুটিগুলো ছিল শিক্ষা বিষয়ক সেইগুলোকে দূর করা, এইগুলো যে দূর করতে হবে, মূল্যায়নকে উন্নত করতে হবে, এই বিষয়ে 1882 সালে হান্টার কমিশন নিয়োগ করা হয়েছিল, যেটা ভাইসরয় লর্ড রিপন কর্তৃক নিযুক্ত হয়েছিল হান্টার কমিশন। এবার মন্টেগু কর্তৃক 1920 সালে আবার হান্টার কমিশন নিয়োগ করা হচ্ছে, সেটা কিসের জন্য? না অমৃতসরে যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডটা হলো সেই গণহত্যার তদন্তের জন্য 1920 সালে হান্টার কমিশন নিযুক্ত করা হয়েছিল, যেটা আমরা প্রশ্নে পড়ে এলাম। প্রশ্ন দু জায়গা থেকে আসতে পারে, বেশিরভাগ প্রশ্নই 2 নম্বরটা থেকে আসে, যে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের তদন্তের জন্য কোন কমিশন নিয়োগ করা হয়েছিল? এটা হচ্ছে হান্টার কমিশন। শুধু এটার জন্য কিন্তু হান্টার কমিশন নিয়োগ করা হয়নি, দেশের শিক্ষার উন্নয়নে মূল্যবোধ করার জন্য লর্ড রিপন কিন্তু 1882 সালে হান্টার কমিশন নিয়োগ করেছিল, এটাও কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে। চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব। 93 নম্বর, 26শে অক্টোবর 1947 ভারতীয় ইতিহাসে একটা গুরুত্বপূর্ণ তারিখ, তার কারণটা কি? 26শে অক্টোবর 1947 কিসের জন্য বিখ্যাত? মহারাজ হরি সিং এর ইনস্ট্রুমেন্ট অফ অ্যাক্সেশনে স্বাক্ষর করেছিল এই দিনকে। অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার। খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটা দেখবে এক্সামে অনেকবার রিপিট হয়েছে, লুসেন্টের প্রত্যেকটা প্রশ্ন রিপিটেড প্রশ্ন। ক্যাবিনেট মিশনের সভাপতিত্ব করেন কে? ক্যাবিনেট মিশনের সভাপতিত্ব করেন প্যাথিক লরেন্স। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। 1946 সালে ফেব্রুয়ারিতে অ্যাটলি সরকার, মানে ব্রিটিশ প্রধানমন্ত্রী ছিল অ্যাটলি, এনার দ্বারাই ভারতে কিন্তু পাঠানো হয়েছিল হচ্ছে ক্যাবিনেট মিশন, যেটা আমরা ক্যাবিনেট মিশন সম্পর্কে একটু আগেই পড়ে এলাম। এই ক্যাবিনেট মিশনের উদ্দেশ্য ছিল ব্রিটিশদের থেকে ভারতীয় নেতৃত্বের কাছে ক্ষমতা হস্তান্তরের বিষয়ে আলোচনা করা। ব্রিটিশদের হাতে তো ক্ষমতা রয়েছে এবং সেই ক্ষমতা কি করবে না ভারতের হাতে হস্তান্তরিত করবে, এই বিষয় নিয়ে আগে আলোচনা করার জন্য ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল। শুধু এটার জন্য নয়, নতুন সংবিধানও গঠন করার তারা দাবি পেশ করেছিল, সেগুলো আমরা পড়েছি এর আগে, তাই ডিটেলস আর বলছি না। ক্যাবিনেট মিশনের সদস্য কারা কারা ছিল? প্যাথিক লরেন্স, স্ট্যাফোর্ড ক্রিপস এবং এভি আলেকজান্ডার। আর একবার তোমাদের আমি দিয়ে দিয়েছি, এখানটা অবশ্যই নোট রাখবে, খুব ইম্পর্টেন্ট। চলো পরবর্তী 95 নম্বর প্রশ্ন, জয়প্রকাশ নারায়ণ কোন দলের সদস্য ছিলেন? খুব ইম্পর্টেন্ট, জয়প্রকাশ নারায়ণ হচ্ছে সমাজতান্ত্রিক দলের হচ্ছে সদস্য ছিলেন, সোশ্যালিস্ট। ওকে,
চলো পরবর্তী 96 নম্বর প্রশ্নে চলে যাব। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী মাইকেল ও ডায়ার। ওকে, নামটা শুনেছো, মাইকেল ও ডায়ার হচ্ছে জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের জন্য দায়ী। নিম্নলিখিত কে গুলি করে হত্যা করেছিল এই মাইকেল ডায়ারকে? খুব ইম্পর্টেন্ট এই প্রশ্নটাও আছে। এটা হচ্ছে উধম সিং এই মাইকেল ডায়ারকে হচ্ছে হত্যা করেছিল গুলি করে। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। এখানে একটা ইনফরমেশন দেখে নাও, মাইকেল ও ডায়ার 1913 থেকে 1919 সালের মধ্যে ব্রিটিশ ভারতের পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন। মানে পাঞ্জাবে কেন বলছে, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কিন্তু পাঞ্জাবে হয়েছিল, পাঞ্জাবের অমৃতসর জায়গাটা, ওখানে কিন্তু তোমার জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড হয়েছিল। আর সেইখানের মানে পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিল সেই সময় হচ্ছে মাইকেল ও ডায়ার। বোঝা যাচ্ছে? 1913 থেকে 1919 সাল পর্যন্ত। ক্লিয়ার হয়েছে? আর জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল 1919-এ। তাহলে জালিয়ানওয়ালাবাগের গণহত্যা সংঘটিত হয়েছিল 13 এপ্রিল 1919। এই সালটা দেখো কিন্তু প্রশ্ন আসে, খুব ইম্পর্টেন্ট কিন্তু। ক্লিয়ার হলো বিষয়টা। এবার আমরা জেনে নেব জালিয়ানওয়ালাবাগের গণহত্যা, যেটা 13 এপ্রিল 1919-এ ঘটেছিল। দেখো লুসেন্টে যে ইনফরমেশনটা রয়েছে সেটা একটু জেনে নাও। 1919 সালের 10 এপ্রিল ডক্টর সাইফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে সত্যাগ্রহের সাথে জড়িত রাওলাট অ্যাক্টের অধীনে গ্রেপ্তার করা হয়েছিল। রাওলাট অ্যাক্ট যেটা তোমাদের হয়েছিল, রাওলাট সত্যাগ্রহ, সেই রাওলাট আইন বা রাওলাট সত্যাগ্রহের কারণে সেই ডক্টর সাইফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপালকে গ্রেপ্তার করা হলো 1919-এর 10 এপ্রিল। এই গ্রেপ্তার করা হয়েছিল পাঞ্জাবে মারাত্মক অস্থিরতা দেখা গিয়েছিল, পাঞ্জাবে বিশাল আন্দোলন সৃষ্টি হয়েছিল এদেরকে গ্রেপ্তার করে নেওয়ার পর থেকে, বিশাল গোলযোগ সৃষ্টি হচ্ছিল। 13 এপ্রিল 1919-এ অমৃতসরে জালিয়ানওয়ালাবাগ নামক একটা পার্কে একটি জনসভা অনুষ্ঠিত হয়েছিল, যেখানে মহিলা শিশু সহ হাজার হাজার লোক কিন্তু সেই জনসভায় কিন্তু যোগদান করেছিল। ডায়ারের আদেশে কি করলো না হচ্ছে তোমার গুলি চালানোর পারমিশন দেওয়া হলো। এর ওপর এই জনসভার ওপর নির্বিচারে প্রচণ্ড তিরস্কার করে জনগণের পালানোর কোনো উপায় ছিল না, প্রচুর পরিমাণে এখানে গুলি বর্ষণ করা হয়েছিল। এর ফলে শত শত মানুষ, পুরুষ, নারী, শিশু প্রায় হচ্ছে 1200 জনেরও বেশি মানুষ হচ্ছে আহত হয়েছিল। সেই সময় পাঞ্জাবের লেফটেন্যান্ট গভর্নর ছিলেন, এটা মাইকেল হবে, এটা মিয়াচেল হয়েছে, এটা মাইকেল ডায়ার হবে। ওকে, মাইকেল ও ডায়ার। তা মাইকেল ও ডায়ার সেই সময় যেহেতু লেফটেন্যান্ট ছিল, তাই তার ওপর সমস্ত কিন্তু ভার এসে পড়ে। গণহত্যাটি ছিল ভারত ও ব্রিটিশ সম্পর্কের একটা সন্ধিক্ষণ, এটা কিন্তু জেনে রাখবে। আর জনগণকে স্বাধীনতার জন্য আরও নিরলস লড়াই করতে অনুপ্রাণিত করেছিল এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড। ওকে, আরেকটু ইনফরমেশন জেনে রাখবে, পাঞ্জাবে একজন ভারতীয় দেশপ্রেমিক সর্দার উধম সিং, নামটা শুনে থাকবে, এই সর্দার উধম সিং 1940 সালে লন্ডনে মাইকেল ও ডায়ারকে গুলি করে হত্যা করেছিল। তাহলে কে করেছিল? উধম সিং করেছিল। কত সালে? 1940 সালে। কোথায় করেছিল? লন্ডনে। ও ডায়ারকে গুলি করে হত্যা করেছিল। তাহলে বোঝা যাচ্ছে এই ইনফরমেশনগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখানে নাকি জানা যায় যে 1600 রাউন্ড নাকি গুলি চলেছিল এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডে। সরকারি মতে 379 জন নিহত হয়েছিল, আহত তো সংখ্যা অনেক, 1200 জনেরও বেশি। ওকে, তাই এইগুলো কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ওই দিনই সন্ধ্যা আইন জারি করা হয়েছিল। অনেক সময় প্রশ্ন আছে সন্ধ্যা আইন, ওকে, ইভিনিং অ্যাক্ট, ওকে, সেটা জারি করা হয়েছিল কবে? এই জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ডের দিনই, 13 এপ্রিল 1919-এই কিন্তু সন্ধ্যা আইন নামে যেটা পরিচিত, ওই দিনই কিন্তু জারি করা হয়েছিল। খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা, এক্সামে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। আশা করি ক্লিয়ার হয়েছে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড সম্পর্কে। এবার পরবর্তী প্রশ্নে চলে যাব। ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্ব ছিলেন কে? তাহলে ভারত ছাড়ো আন্দোলনের নেতৃত্বে ছিলেন কে বলতে হবে, মহাত্মা গান্ধী ছিল। অপশন বি হয়ে যাবে রাইট আনসার। কুইট ইন্ডিয়া মুভমেন্ট, ভারত ছাড়ো আন্দোলন, খুব ইম্পর্টেন্ট এটা। এবার দেখো পরবর্তী প্রশ্ন, ডু অর ডাই মন্ত্রটি কার? ডু অর ডাই মন্ত্রটি এটা হচ্ছে মহাত্মা গান্ধী। অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী দেখো 99 নম্বর প্রশ্ন, ভগৎ সিং, রাজগুরু এবং সুখদেবকে ফাঁসি দেওয়া হয়েছিল, এটা কত সালে বলতে হবে, সাল এবং ডেট। এখান থেকে প্রশ্ন আছে, এখানে 23 মার্চ 1931। অপশন এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 100 নম্বর প্রশ্ন দেখো, আজাদিন ফৌজ কোথায় প্রতিষ্ঠিত হয়েছিল? এটা সকলেই আনসার করতে পারবে, এটা হচ্ছে সিঙ্গাপুরে। অপশন এ হয়ে যাবে রাইট আনসার। কে গঠন করেছিল? নেতাজি সুভাষচন্দ্র বসু। এগুলো সম্পর্কে আমরা জানবো, আজাদিন ফৌজ, আজাদিন বাহিনী সম্পর্কে আমরা পরবর্তীতে তোমাদের ডিটেলসে জানবো নেক্সট ক্লাসে। ওকে, তাহলে পরবর্তী একটা ইনফরমেশন জেনে নাও। ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, INA যেটাকে বলা হয় শর্টে, আজাদিন ফৌজ নামে কিন্তু পরিচিত। এটাই পরবর্তীতে তোমার আজাদিন ফৌজ নামে পরিচিত হয়েছিল। প্রথমে হচ্ছে গঠন হয়েছিল INA মানে ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি হিসাবে। ওকে, এটা জেনে রাখবে। 21 অক্টোবর 1943 সালে সিঙ্গাপুরে প্রতিষ্ঠিত হয়েছিল এটা। ওকে, চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো। 101 নম্বর, লোকনায়ক নামে পরিচিত কে? লোকনায়ক নামে পরিচিত হচ্ছে জয়প্রকাশ নারায়ণ। অপশন সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 102 নম্বর প্রশ্ন দেখো, ক্ষমতা হস্তান্তরের সময় যেটা 1947-এ ঘটেছিল, নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে একটিতে একটি উন্নত কংগ্রেস পার্টি সংগঠন ছিল, যা ছিল কোনটা? ওকে, মানে ক্ষমতা যখন হস্তান্তর করা হচ্ছে 1947 সালে, সেই সময় এই চারটে যে অপশান আছে এই রাজ্যগুলো, সেই রাজ্যগুলোর মধ্যে কোন রাজ্যটা একটা উন্নত কংগ্রেস পার্টি সংগঠন ছিল? এটা হবে মহীশূর। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী দেখো 103 নম্বর প্রশ্ন, ট্রাভেঙ্কোরে কংগ্রেস ট্রাভাঙ্কোর রাজ্যের দেওয়ানের স্বৈরাচারী সরকারের বিরুদ্ধে আইন অমান্য আন্দোলন শুরু করেছিল, যিনি ছিলেন কে? যিনি ছিলেন CP রামস্বামী আইয়ার। অপশান এ হয়ে যাবে রাইট আনসার।
খুব ইম্পর্টেন্ট কিন্তু। পরবর্তী দেখো, কোন ঘটনা গান্ধীজিকে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করতে পরিচালিত করেছিল? তাহলে গান্ধীজি যে অসহযোগ আন্দোলনটা করেছিল, এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার করতে পরিচালিত করেছিল গান্ধীজিকে কে, মানে কোন ঘটনা সেটাকে পরিচিত করেছিল? এটা হচ্ছে চৌরি চৌরার পর্ব বা চৌরি চৌরার ঘটনা যেটা ছিল, এই চৌরি চৌরা ঘটনার জন্য গান্ধীজিকে অসহযোগ আন্দোলন হচ্ছে প্রত্যাহার করতে হয়েছিল। নেক্সট হচ্ছে পুনা চুক্তির উদ্দেশ্য ছিল কি? তাহলে পুনা চুক্তির উদ্দেশ্য ছিল তোমার নিম্ন কাস্টের প্রতিনিধিত্ব করা। ওকে, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। এটা হচ্ছে পুনা চুক্তির উদ্দেশ্য ছিল। এবার আমরা জেনে নেব এই পুনা চুক্তি সম্পর্কে। ওকে, দেখো, পুনা চুক্তি বা যেটা গান্ধী আম্বেদকর চুক্তি হিসেবেও কিন্তু পরিচিত, দুটো নামই কিন্তু জেনে রাখবে। পুনা চুক্তি বা গান্ধী আম্বেদকর চুক্তি দুটো একই, যেটা 1932-এর 24শে সেপ্টেম্বর ঘটেছিল। ওকে, 1932 খ্রিস্টাব্দের 25শে সেপ্টেম্বর গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে কিন্তু এই পুনা চুক্তি স্বাক্ষরিত হয়। এই লাইনটা কিন্তু ভালো করে মনে রাখবে। ওকে, চলো আমরা ইনফরমেশনগুলো দেখে নিই। এই পুনা চুক্তি যেটা হয়েছিল সেটা 1932-এ 24শে সেপ্টেম্বর, এটা অনেক সময় 25শে সেপ্টেম্বরও থাকে, অনেকে বলে 24শে সেপ্টেম্বর, অনেকে বলে 25শে সেপ্টেম্বর। এই জায়গাটা কিন্তু কনফিউজ রয়েছে। এনসিআরটি তোমাদের কিন্তু 25শে সেপ্টেম্বর মানছে, কিন্তু তোমাদের লুসিয়ান 24শে সেপ্টেম্বর বলছে। এই জায়গাটা তোমাদের আমি ক্লিয়ার করে দিলাম। এবার দেখো, আলোচনা করা হয়েছিল যে সাম্প্রদায়িক পুরস্কার হিন্দুদের মধ্যে চরম অসন্তোষ হচ্ছে সৃষ্টি করেছিল। প্রতিবাদে অনশনে থাকা গান্ধী পুরস্কার প্রত্যাখ্যান করার জন্য নিজের জীবন বাজি রেখেছিল, মানে এই পুরস্কারটা প্রত্যাখ্যান করেছিল এবং তার অনশন করে জীবনকে কিন্তু তিনি বাজি রেখেছিলেন। চুক্তি অনুসারে হতাশাগ্রস্ত শ্রেণীর জন্য পৃথক নির্বাচক মণ্ডলীর ধারণা পরিত্যাগ করা হয়েছিল, কিন্তু প্রাদেশিক আইনসভায় তাদের জন্য সংরক্ষিত আসন এই পুরস্কারের 71 থেকে 148 এবং কেন্দ্রীয় আইনসভায় মোট 18% উন্নতি কিন্তু করা হয়েছিল। শেষ পর্যন্ত পুনা চুক্তির মাধ্যমে উপবাসের সমাপ্তি ঘটেছিল, মানে এই পুনা চুক্তির মাধ্যমে গান্ধীজি যে না খেয়ে অনশন করছিল সেটার কিন্তু সমাপ্তি ঘটেছিল এই পুনা চুক্তির মাধ্যমে। এই পুরস্কার বাতিল করে দেওয়া হয়েছিল এবং হিন্দুদের মধ্যে বিভিন্ন দল ও দলের নেতারা হরিজনদের পক্ষে বি আর আম্বেদকর এই চুক্তিতে হচ্ছে স্বাক্ষর করেছিল। হরিজনদের পক্ষ থেকে বি আর আম্বেদকর হচ্ছে চুক্তিটা স্বাক্ষর করেছিল। এই পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল হচ্ছে গান্ধীজি এবং বি আর আম্বেদকরের মধ্যে। যারা কাস্টের ব্যক্তি ছিল হিন্দুদের এবং হচ্ছে অবদমিত শ্রেণী যারা ছিল, তারা পুনা চুক্তির যৌথ নির্বাচক মণ্ডলীতে সম্মত হয়েছিল। কিন্তু এই জিনিসটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। তার মানে অ্যাকচুয়ালি বোঝা গেল যে হিন্দু ধর্মের মধ্যে বিভেদ ঠেকাতে আম্বেদকর হচ্ছে গান্ধীজির মধ্যে একটা পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। এক কথায় বললে তোমরা বুঝতে পারবে। এই লাইনটা তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের পুনা চুক্তিটা ক্লিয়ার থাকবে যে অ্যাকচুয়ালি পুনা চুক্তিটা যে হলো সেটা কিসের জন্য হলো, না হিন্দু ধর্মের মধ্যে যে বিভেদ, এই হিন্দু ধর্মের মধ্যে বিভেদকে ঠেকানোর জন্যই, আটকানোর জন্যই বি আর আম্বেদকর এবং গান্ধীজির মধ্যে 1932-এর 25শে সেপ্টেম্বর বা 24শে সেপ্টেম্বর এই পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। এইটুকুন জিনিসটা তোমরা যদি মনে রাখো তাহলে কিন্তু তোমাদের কাজ হয়ে যাবে। এখান থেকে প্রশ্নই কবে হয়েছিল আর কাদের মধ্যে হয়েছিল পুনা চুক্তি, এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন আসে। এখানে প্রশ্ন আসে যে গান্ধী দ্বারা প্রতিষ্ঠিত হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি কে ছিলেন? এই হরিজন সেবক সংঘের প্রতিষ্ঠাতা সভাপতি ছিলেন হচ্ছে জি.ডি. বিড়লা। এখান থেকে কিন্তু প্রশ্ন দেয়, নোট করে নেবে। জি.ডি. বিড়লা ছিল হরিজন সেবক সংঘের হচ্ছে প্রতিষ্ঠার সভাপতি। প্রতিষ্ঠা করেছিলেন কে? হচ্ছে গান্ধীজি। তার সভাপতি কে ছিলেন? জি.ডি. বিড়লা। এখান থেকে কিন্তু প্রশ্ন আসে তোমাদের বিসিএস মেন সেই 2019-এই তোমাদের কিন্তু প্রশ্ন এসেছে এখান থেকে। এই জায়গাটাও কিন্তু তোমাদের কভার করে দিলাম। এটা কিন্তু লুসিয়েন্টে দেয়া নেই এই জায়গাটা, তবে তোমরা জেনে রাখবে। আর এই পুনা চুক্তির পরেই তিনি 1934 সালে গিয়ে তিনি হচ্ছেন আইন অমান্য আন্দোলন কিন্তু প্রত্যাহার করে নিয়েছিলেন। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে যাব। 1927 সালে বড়লাট কমিটির উদ্দেশ্য ছিল কি? 1927 সালে বড়লাট কমিটির উদ্দেশ্য ছিল ভারত সরকার ও ভারতীয় রাজ্যের মধ্যে সম্পর্ককে উন্নত করা। এটা হচ্ছে 1927 সালে বড়লাট কমিটির উদ্দেশ্য ছিল। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের জনহত্যা হয়েছিল কত সালে? এটা আমরা পড়ে এলাম 13 এপ্রিল 1919-এ হয়েছিল। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট হচ্ছে যার পটভূমিতে লন্ডনের দ্বিতীয় গোলটেবিল সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল সেটা কোনটা? তাহলে দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল যার পটভূমিতে, মানে গান্ধী আরউইন চুক্তির পটভূমিতে। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। গান্ধী আরউইন চুক্তির পটভূমিতে দ্বিতীয় গোলটেবিল সম্মেলন হচ্ছে অনুষ্ঠিত হয়েছিল লন্ডনে। ক্লিয়ার? আর দ্বিতীয় গোলটেবিল বৈঠক কত সালে অনুষ্ঠিত হয়েছিল? 1931-এ। ওকে, বোঝা গেল। এবার আমরা দেখে নেব গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে। এই গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে একটু দেখে নাও, যেটা দিল্লি চুক্তি নামেও কিন্তু পরিচিত, যেটা 1931-এর 5ই মার্চ হচ্ছে এটা ঘটেছিল, দিল্লি চুক্তি বা গান্ধী আরউইন চুক্তিটা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে প্রশ্ন কিন্তু ডাইরেক্ট দেয় যে কবে দিল্লি চুক্তি বা গান্ধী আরউইন চুক্তি হয়েছিল? 1931-এর 5ই মার্চ। এবার লুসিয়েন্টিক ইনফরমেশন বলছে, দেখে নাও। 1931 সালের শুরুর দিকে দুজন মধ্যপন্থী রাষ্ট্রনায়ক সাপ্রু এবং জয়কর, দুজন ব্যক্তি, ওকে, মধ্যপন্থী ব্যক্তি ছিল সাপ্রু এবং জয়কর। এনারা গান্ধী ও সরকারের মধ্যে একটা সম্পর্ক স্থাপনের জন্য প্রচেষ্টা শুরু করেছিল, যে সরকার এবং আমাদের মধ্যে একটা ভালো সম্পর্ক হোক, এটার একটা চেষ্টা তারা শুরু করেছিল। কিন্তু ভাইসরয় লর্ড আরউইনের সাথে 6টি বৈঠকের ফলে অবশেষে 5ই মার্চ 1931 তারিখে উভয়ের মধ্যে একটা চুক্তি স্বাক্ষরিত হয়। সেটাই হচ্ছে গান্ধী আরউইন চুক্তি নামে পরিচিত, যার ফলে
যার ফলে কংগ্রেস আন্দোলন প্রত্যাহার করে নেবে এবং দ্বিতীয় গোলটেবিল সম্মেলনে তোমার কংগ্রেস যোগ দেবে। আশা করি ক্লিয়ার হয়েছে। গান্ধী আরউইন চুক্তি সম্পর্কে জওহরলাল নেহরুর মন্তব্য করেছিলেন, এইভাবে শব্দের সমাপ্তি হয় নয় ঠ্যাং দিয়ে কিন্তু নয় মুখ দিয়ে। প্রথম যে গোলটেবিল বৈঠকটা হয়েছিল 1930-এ, সেখানে তো তোমার জাতীয় কংগ্রেস অংশগ্রহণ করেনি, তোমরা তো বলছিলাম যখন প্রথম গোলটেবিল বৈঠক পড়ালাম। এবার এই দ্বিতীয় গোলটেবিল যেতে অংশগ্রহণ করে দ্বিতীয় গোলটেবিল বৈঠকে, সেই জন্য কি হলো, গান্ধী এবং কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যদের মুক্তি দেওয়া হয়েছিল, যার ফলে 1931 খ্রিস্টাব্দে 5ই মার্চ এই চুক্তিটা স্বাক্ষর হচ্ছে অনেকগুলো বৈঠক করার পরে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। গান্ধী আরউইন চুক্তিটা কি ছিল, গান্ধীর সাথে চুক্তি স্বাক্ষর হলো। এবার চুক্তির শর্ত কিন্তু অনেকগুলো ছিল। ওকে, তার মধ্যে খুবই গুরুত্বপূর্ণ কিছু শর্ত ছিল, তোমাদের আমি বলে দিচ্ছি। দমনমূলক আইন এবং অর্ডিন্যান্স তুলে নেওয়া হবে। হিংসার অপরাধে অভিযুক্ত ছাড়া সমস্ত রাজবন্দীদের মুক্তি দেওয়া হবে। যত রাজবন্দী ছিল তাদেরকে কি করা হবে, মুক্তি দেওয়া হবে। বোঝা যাচ্ছে? এবার হচ্ছে নেক্সট হচ্ছে করমুক্ত লবণ তৈরির অধিকার দেওয়া হবে। দেশীয় শিল্পের উন্নতির জন্য বিদেশি পণ্য বর্জনের নীতি সরকারকে মেনে নিতে হবে। অবিকৃত বাজেয়াপ্ত জমি ফেরত দিতে হবে। যেসব কর্মচারীরা পদত্যাগ করেছিল তাদেরকে পুনরায় নিয়োগ দিতে হবে। এই চুক্তির মাধ্যমে আরেকটা জিনিস রাখা হয়েছিল, এই চুক্তির ভেতর দেখো কোথাও স্বরাজের কথা কিন্তু বলা হয়নি। এই নিয়ে কিছু মানুষের মধ্যে বিরোধ সৃষ্টি হলো যে স্বরাজের কথা কেন এই চুক্তির মধ্যে বলা হয়নি। পরবর্তীতে কংগ্রেস দ্বিতীয় গোলটেবিল বৈঠকে যোগ দিয়েছিল, আইন অমান্য আন্দোলন কিন্তু প্রত্যাহারও করে নিয়েছিল এই চুক্তির মাধ্যমে। তাহলে প্রশ্ন আসতে পারে, আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল কোন চুক্তির মাধ্যমে? এটা হচ্ছে গান্ধী আরউইন চুক্তির মাধ্যমে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। চলো পরবর্তী প্রশ্নে আমরা চলে যাব। স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর ঘনিষ্ঠ ইংরেজ স্বদেশী ছিলেন কে? এটা রাইট অ্যান্সার হবে চার্লি ফ্রিয়ার অ্যান্ড্রুজ। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধীর একটা ঘনিষ্ঠ ইংরেজ স্বদেশী ছিল সে। ওকে, ইংরেজ ছিল কিন্তু স্বদেশী ছিল। 110 নম্বর প্রশ্ন দেখো, স্বাধীন ভারতের গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত প্রথম এবং শেষ ভারতীয় কে ছিলেন? তাহলে ভারতের গভর্নর জেনারেল পদে অধিষ্ঠিত প্রথম এবং শেষ ভারতীয় হচ্ছে সি রাজাগোপালচারী। ওকে, চক্রবর্তী রাজাগোপালচারী পুরো নাম। অপশন সি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন, প্রত্যেকটা এক্সামই ধরে নাও এটা রিপিটেড হয়। পরবর্তী 111 নম্বর প্রশ্ন, 1935 সালে ভারত সরকার আইন প্রণয়নের জন্য 1935 সালের বিলের যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান ছিলেন কে? রাইট অ্যান্সার হয়ে যাবে লর্ড লিনলিথগো। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ইনি হচ্ছে 1935 সালের বিলের যৌথ সংসদীয় কমিটির চেয়ারম্যান। ওকে, চলো পরবর্তী প্রশ্ন, ভারত ছাড়ো আন্দোলনের সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারত ছাড়ো আন্দোলনটা যখন হচ্ছে, কুইট ইন্ডিয়া মুভমেন্ট, সেই সময় ইংল্যান্ডের প্রধানমন্ত্রী কে ছিলেন বলো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। রাইট অ্যান্সার হবে চার্চিল ছিল। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী দেখো 113 নম্বর, কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল উভয়ের সাথে আলোচনা করেছিল? তাহলে কোন কংগ্রেস সভাপতি ক্রিপস মিশন এবং লর্ড ওয়াভেল এনারা দুজনের সাথে কিন্তু আলোচনা করেছিল? ইনি হচ্ছেন কে? আবুল কালাম আজাদ। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ইনি একজন কংগ্রেসের সভাপতি ছিলেন। পরবর্তী 114 নম্বর প্রশ্ন দেখো, সাম্প্রদায়িক পুরস্কার এবং পুনা চুক্তির অধীনে অবনমিত শ্রেণীকে কতটি আসন দেওয়া হয়েছিল? তাহলে সাম্প্রদায়িক পুরস্কার এবং পুনা চুক্তি যেটা সংঘটিত হলো, যেটা আমরা পড়ে এলাম, এই চুক্তির অধীনে অবনমিত শ্রেণীকে, অবনমিত শ্রেণী বলতে কোনটাকে বলা হচ্ছে? ডিপ্রেসড ক্লাস যেগুলো থাকে, তাদেরকে কটি আসন দেওয়া হয়েছিল? এটা হবে তোমার 71টা এবং 147টা যথাক্রমে। ওকে, তাহলে পরবর্তী প্রশ্ন দেখো 115 নম্বর, নিম্নলিখিত পুঁজিপতিদের মধ্যে কোনটি দীর্ঘকাল এআইসিসি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেন এবং 1930 সালে কারাগারে যান? তাহলে এই চারজনের মধ্যে কে পুঁজিপতিদের মধ্যে একটা দীর্ঘকাল ধরে এআইসিসি কোষাধ্যক্ষ হিসেবে দায়িত্ব পালন করেছেন? ইনি হচ্ছেন জামাললাল বাজাজ। অপশন এ হয়ে যাবে রাইট অ্যান্সার। এটাও কিন্তু তোমাদের প্রিভিয়াস ইয়ারে অনেকবার রিপিট হয়েছে। ওকে, চলো পরবর্তী প্রশ্ন দেখো 116 নম্বর, 1922 সালে জাতীয় কংগ্রেসের অধিবেশনে বিহারের কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? তাহলে ভারতীয় জাতীয় কংগ্রেসের অধিবেশনটা যেটা 1922-এ হয়েছিল, সেটা বিহারের কোথায় অনুষ্ঠিত হয়েছিল? বিহারের গয়াতে। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী দেখো 117 নম্বর, গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরে কে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল? তাহলে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল তেজ বাহাদুর সাপ্রু। আমরা একটু আগেই পড়ে এলাম যখন গান্ধী আরউইন চুক্তিটা পড়ছিলাম, এখানে তেজ বাহাদুর সাপ্রু বলে যে ব্যক্তি ছিলেন, ইনি কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। কেন বলো তো? এই যে যখন গান্ধী আরউইন চুক্তিটা গ্রহণ করা হয়েছে, সেই সময় বললাম গান্ধী এবং কংগ্রেসের ওয়ার্কিং কমিটির সদস্যদের তো মুক্তি দেওয়া হয়েছিল। এই তেজ বাহাদুর সাপ্রু, ডক্টর জয়প্রকাশ, এনাদের মতো যে বিশিষ্ট ব্যক্তিরা ছিল মধ্যপন্থী, গান্ধীজির সাথে লর্ড আরউইন চুক্তি কিন্তু স্বাক্ষর করেছিল। ওকে, তো এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে গান্ধীজির সাথে লর্ড আরউইন যে একটা চুক্তি স্বাক্ষর করেছিল, সেটা কারা কারা করেছিল? তেজ বাহাদুর সাপ্রু, জয়প্রকাশ নারায়ণ, আরও ব্যক্তিরা ছিলেন, কিন্তু মেন হচ্ছে তোমার তেজ বাহাদুর সাপ্রু ছিল। তাহলে গান্ধী আরউইন চুক্তি স্বাক্ষরে গুরুত্বপূর্ণ ভূমিকা কে পালন করছে? তেজ বাহাদুর সাপ্রু। বোঝা যাচ্ছে? তাহলে পরবর্তী দেখো 118 নম্বর, মহাত্মা গান্ধী কেন খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন?
তাহলে মহাত্মা গান্ধী কেন খিলাফত আন্দোলনকে সমর্থন করেছিলেন? তার কারণ হচ্ছে গান্ধীজি ব্রিটিশদের বিরুদ্ধে ভারতীয় মুসলমানদের সমর্থন পেতে চেয়েছিলেন। তার মানে গান্ধীজি বলতে চাই যে ব্রিটিশদের বিরুদ্ধে লড়তে গেলে ভারতীয় মুসলমানদেরও সমর্থন প্রয়োজন, শুধু হিন্দুদের সমর্থন এইভাবে ভেদাভেদ করে কিছু হবে না, সবাই মিলে জোটবদ্ধ হয়ে লড়তে হবে। সেই জন্য মহাত্মা গান্ধী খিলাফত আন্দোলনে কিছু সমর্থন করেছিলেন। বোঝা যাচ্ছে? তা খুব ইম্পর্টেন্ট কিন্তু। এবার আমরা জেনে নেব খিলাফত আন্দোলন সম্পর্কে। খিলাফত আন্দোলন হচ্ছে 1920 থেকে 22 পর্যন্ত চলেছিল। দেখো লুসিয়েন কি বলছে, তুরস্কের খলিফা বা খালিফা যেটাকে আমরা বলে থাকি, সুলতানকে মুসলমানরা তাদের ধর্মীয় প্রধান হিসেবে দেখতেন। তাহলে তুরস্কের যে খলিফা বা খালিফা ছিল তাকে মুসলমানরা কি করতো, প্রধান ধর্মীয় প্রধান হিসেবে তাকে দেখা হতো। প্রথম বিশ্বযুদ্ধের সময় যখন ব্রিটিশদের দ্বারা তুরস্কের নিরাপত্তা এবং কল্যাণ হুমকির মুখে পড়ে গেল, তার ফলে খলিফার অবস্থা দুর্বল হয়ে পড়ল, তখন ভারতীয় মুসলমানরা ব্রিটিশ বিরোধী অগ্রাসী মনোভাব কিন্তু গ্রহণ করেছিল। আলী ব্রাদার্স, মোহাম্মদ আলী ও শৌকত আলী, নাম শুনেছ আলী ব্রাদার্স নামে পরিচিত যারা, মোহাম্মদ আলী ও শৌকত আলী 1920 সালে ব্রিটিশ বিরোধী আন্দোলন কিন্তু শুরু করেছিল। খিলাফত পুনরুদ্ধারের জন্য খিলাফত আন্দোলনও তারা করেছিল। মৌলানা আবুল কালাম আজাদও এই আন্দোলনে কিন্তু নেতৃত্ব দিয়েছিলেন। গান্ধীজি এবং আইএনসি সমর্থনকারী ছিলেন, যা হিন্দু মুসলিম ঐক্যের পথ কিন্তু প্রশস্ত হয়েছিল। গান্ধীজি কিন্তু বলেছিল অবশ্যই আমি এর সাপোর্টে আছি খিলাফত আন্দোলনে। কেন? এখানে হিন্দু মুসলিম বিরোধিতা করলে হবে না, এখানে সকলে মিলে কিন্তু জোটবদ্ধ হয়ে লড়তে হবে। বোঝা গেল? তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, কেন জালিয়ানওয়ালাবাগে বিক্ষোভে জড়ো হয়েছিল মানুষ? এটা রাইট অ্যান্সার হবে তোমার কিচলু এবং সত্যপালের গ্রেপ্তারের প্রতিবাদে হচ্ছে জালিয়ানওয়ালাবাগের বিক্ষোভে জড়ো হয়েছিল মানুষ। অপশন বি হয়ে যাবে রাইট অ্যান্সার। এটা আমরা জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড পড়ার সময় পড়ে এসেছি। পরবর্তী দেখো 120 নম্বর প্রশ্ন, বিহারের কোন স্থানে গান্ধীজি ভারতের প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিল? তাহলে বিহারের কোন স্থানে করেছিল? চম্পারণে গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন শুরু করেছিলেন। খুব ইম্পর্টেন্ট, অপশন ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। রাওলাট আইন কবে পাস হয়? 1919-এ রাওলাট আইন পাস হয়েছিল। ওকে, অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। তা চলো পরবর্তী আমরা দেখে নিই রাওলাট আইন সম্পর্কে, যেটা 1919-এ হয়েছিল। লুসিয়েন্টে কি ইনফরমেশন দিচ্ছে, লর্ড চেমসফোর্ডের ভাইস রিলেটির সময় সরকার কর্তৃক 1918 সালে বিচারপতি রাওলাটের সাথে একটি রাষ্ট্রদ্রোহ কমিটি নিযুক্ত করা হয়েছিল, যা ভারতের রাষ্ট্রদ্রোহী কার্যকলাপ রোধে কিছু সুপারিশ করেছিল, যেটা রাওলাট আইন 1919 নামে পরিচিত। ওকে, সরকারকে বিনা বিচারে সন্দেহভাজনদের গ্রেপ্তার এবং কারারুদ্ধ করার অপরিত ক্ষমতা কিন্তু দিয়েছে। এই ঘটনার জনমনে ক্ষোভের সঞ্চার ঘটেছিল, যে একটা মানুষকে বিনা বিচারে সন্দেহ হলেই তাকে গ্রেপ্তার করা হবে এবং কারারুদ্ধ করা হবে, এই ঘটনাটা ঠিক না। এইটা নিয়ে তাদের মধ্যে একটা ক্ষোভ ছিল, সেটা তারা প্রকাশ করেছিল। আইনটি পাস হওয়ার আগেই এর বিরুদ্ধে গণ আন্দোলন কিন্তু শুরু হয়েছিল। আগে প্রথমে গণ আন্দোলন শুরু হয়েছিল, তারপরে এই রাওলাট আইনটা পাস হয়েছিল। গান্ধীজি এই আইনের বিরুদ্ধে লড়াই শুরু করার সিদ্ধান্ত নিয়েছিল এবং তিনি 1919-এর 6 এপ্রিল তারিখে সত্যাগ্রহে কিন্তু ডাক দিয়েছিল। তারা এই রাওলাট আইনের জন্য কিন্তু গান্ধীজি 1919-এর 6 এপ্রিল কী করেছিল? সত্যাগ্রহের ডাক দিয়েছিল। খুব ইম্পর্টেন্ট এই লাইনটা। তিনি 8 এপ্রিল 1919-এ কিন্তু গ্রেপ্তারও হয়েছিলেন এই রাওলাট আইনে হচ্ছে তোমার সত্যাগ্রহের ডাক দিয়েছিল বলে। এর ফলে দিল্লি, আহমেদাবাদ এবং পাঞ্জাবের আন্দোলন কিন্তু আরও তীব্র হয়েছিল। এইসব জায়গায় আন্দোলনটা প্রচুর পরিমাণে দেখা দিয়েছিল। এই রাওলাট আইনটা হচ্ছে প্রবর্তনের কিছু কারণ ছিল গুরুত্বপূর্ণ, কি না হচ্ছে ভারতের বৈপ্লবিক আন্দোলনের দমন করা। ভারতের স্বায়ত্তশাসন প্রতিষ্ঠার দাবিতে যে হিংসাত্মক আন্দোলন চলছিল তা দমন করার জন্যই কিন্তু এই রাওলাট আইন হচ্ছে প্রবর্তন করা হয়েছিল। ওকে, তো এটা কিন্তু মনে রাখবে। তাহলে বোঝা গেল রাওলাট আইনটা কী এবং কবে হচ্ছে তোমার এটা আনা হয়েছিল, গান্ধীজি কী করেছিল, এই বিষয়টা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। আশা করি ক্লিয়ার হয়েছে রাওলাট আইন সম্পর্কে। চলো পরবর্তী আমরা প্রশ্নে চলে যাই। গান্ধীজি অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন কত সালে? এটা 1920 সালে অসহযোগ আন্দোলন শুরু করেছিলেন, এটা আমরা সকলেই জানি। এবার অসহযোগ আন্দোলন সম্পর্কে জেনে নাও। 1920 সালে শুরু করেছিলেন, 1922-এ শেষ হয়েছিল অসহযোগ আন্দোলন। এই সালটা কিন্তু মনে রাখবে। অসহযোগ আন্দোলন সম্পর্কে কি বলছে দেখো, 1920 সালের সেপ্টেম্বরে কলকাতা অধিবেশনে কংগ্রেস অসহযোগ আন্দোলনের পক্ষে সিদ্ধান্ত নেন এবং স্বরাজকে তার চূড়ান্ত লক্ষ্য হিসাবে সংজ্ঞায়িত করেন গান্ধীজির মতে। ওকে, স্বরাজ সেখানে থাকবে। ওকে, আন্দোলনের পরিকল্পিত কি ছিল দেখে নাও, 3টে পরিকল্পনা ছিল। প্রথম হচ্ছে উপাধি এবং সম্মানজনক অফিস সমর্পণ করা এবং মনোনীত কর্মকর্তাদের পদত্যাগ করা, মানে মনোনয়ন করে যাদেরকে নিযুক্ত করা হয়েছে অফিসে তাদেরকে পদত্যাগ করতে হবে এবং উপাধি এবং সম্মানজনক অফিসে সমর্পণ করে যারা প্রমোশন পায় তাদেরকে দিতে হবে। নেক্সট হচ্ছে তোমার সরকারি দরবার এবং দাপ্তরিক যে অনুষ্ঠান থাকে সেখানে উপস্থিত হতে অস্বীকার করা এবং হচ্ছে আইনজীবীদের ওরাট কোর্ট হচ্ছে বয়কট করা। ওকে, কলকাতা অধিবেশনে কংগ্রেসের অসহযোগ আন্দোলনের পক্ষে কিন্তু সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। প্রশ্ন আসে যে কোন অধিবেশনে অসহযোগ আন্দোলন করার হচ্ছে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল? এটা হচ্ছে কলকাতা অধিবেশনে, যেটা 1920-তে। কলকাতা অধিবেশন অনেকগুলো হয়েছে, 1920-র অধিবেশনে। আশা করি ক্লিয়ার হয়েছে বিষয়টা। আর 3 নম্বর হচ্ছে পয়েন্টটা তোমরা মনে রাখবে, সামরিক এবং অন্যান্য সরকারি চাকরির জন্য নিজেদেরকে প্রস্তাব দিতে সাধারণ জনগণের প্রত্যাখ্যান ও বিদেশি পণ্য বর্জন। মানে সামরিক এবং অন্যান্য যে সরকারি চাকরিগুলো আছে তার জন্য নিজেদেরকে প্রস্তাব দিতে হবে যে আমাদের কি দাবি, তাদের দাবিগুলো তুলে ধরো এবং বিদেশি পণ্য বর্জন করো। গান্ধীজি আলী ব্রাদার্স, মানে আলী ব্রাদার্স বলতে খিলাফত আন্দোলনের খ্যাতি অর্জন করেছিলেন আলী ব্রাদার্স, দুজনের নাম।
এই গান্ধীজি আলিবাদার্স মিটিংয়ে ভাষণ দেওয়ার সময় দেশব্যাপী সফর করেছিলেন। লালা রাজপথ রায়ের নেতৃত্বে সাড়া দিয়ে পাঞ্জাবের সাথে শিক্ষা বয়কট বিশেষভাবে সফল করেছিল। শিক্ষা বয়কটও তারা করেছিল অসহযোগ আন্দোলনের ফলে। ওকে, তাহলে দেখো কতগুলো বয়কট করছে। এবং শিক্ষাগত বয়কট ছাড়াও আইন আদালতও কিন্তু বয়কট করেছিলেন। মতিলাল নেহরু, সি.আর. দাস মানে চিত্তরঞ্জন দাস, সি রাজাগোপালচারী মানে চক্রবর্তী রাজাগোপালচারী, সৈফুদ্দিন কিচলু, বল্লভভাই প্যাটেল, অরুণা আসফ আলী, এই বিভিন্ন রকম প্রমুখের মতে প্রধানদের দেখা কিন্তু দিয়েছিল। এগুলো মানে আন্দোলনে এরা কিন্তু প্রমুখ ব্যক্তি যারা ছিল, তাদের ক্ষেত্রগুলি, তাদের লাভজনক অনুশীলনগুলি কিন্তু ছেড়ে দেওয়া হয়েছিল। তাহলে দেখো অসহযোগ আন্দোলনের জন্য কতগুলো বয়কট তারা করেছিল। শিক্ষা বয়কট করছে, তারা আইন আদালত বয়কট করছে, যারা চাকরি করছে তাদেরকে যেতে বারণ করছে তারা বয়কট করছে। সমস্ত দিক থেকে কিন্তু তারা বয়কট করেছিল অসহযোগ আন্দোলনে। আর এই জন্য কিন্তু ব্রিটিশ কিন্তু প্রচুর পরিমাণে ক্ষিপ্ত হয়ে গিয়েছিল। ওকে, এটা 1920 থেকে 1922 পর্যন্ত এই অসহযোগ আন্দোলনটা চলেছিল। তাহলে এখানে মূল বিষয়গুলো বোঝা গেল। অসহযোগ আন্দোলন কি নিয়ে গান্ধীজি করেছিল, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই বিষয়গুলো থেকে প্রশ্ন কিন্তু তুলে দেয়। আরেকটা জিনিস মনে রাখবে, এই অসহযোগ আন্দোলনে কিন্তু নারীদের ভূমিকাও কিন্তু খুবই ছিল। যেমন তোমাদের নাম বলতে পারি বাসন্তী দেবী, উর্মিলা দেবী, এরা কিন্তু তোমার এই অসহযোগ আন্দোলনে কিন্তু মুখ্য ভূমিকা কিন্তু পালন করেছিলেন। কলকাতায় বড়বাজারে খদ্দর বিক্রির জন্য পুলিশ গ্রেপ্তার করেছিল এই সব মহিলাগুলোকে, মানে বাসন্তী দেবী এবং উর্মিলা দেবীকে। এটি ছিল ভারতের প্রথম অহিংস রাজনৈতিক আন্দোলনের নারী গ্রেপ্তার ঘটনা। এর আগে কোনোদিন নারীকে গ্রেপ্তার করা হয়নি। এই অসহযোগ আন্দোলনই প্রথম নারীকে গ্রেপ্তার করা হয়েছিল, বাসন্তী দেবী, উর্মিলা দেবীকে। কেননা এরা নিজের দেশীয় হিসাবে বোনা খদ্দরের জিনিস বিক্রি করছিল বড় বাজারে। বোঝা যাচ্ছে? তাহলে খুব ইম্পর্টেন্ট কিন্তু এই অসহযোগ আন্দোলনটা। আর এই অসহযোগ আন্দোলন প্রত্যাহার বা চৌরি চৌরা হত্যাকাণ্ড তোমরা নামটা শুনেছো, যেটা 1922-এর 5ই ফেব্রুয়ারি ঘটেছিল। 1920-তে শুরু হয়েছিল, 1922-এর 5ই ফেব্রুয়ারিতে অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নেওয়া হয়েছিল, যেটা চৌরি চৌরা হত্যাকাণ্ড নামে পরিচিত। কেন না উত্তরপ্রদেশের গোরক্ষপুর জেলার চৌরি চৌরা গ্রামে 5ই ফেব্রুয়ারি 1922 খ্রিস্টাব্দে শান্তিপূর্ণ মিছিলের ওপর কিন্তু গুলি চালিয়েছিল পুলিশ, আর সেটাই চৌরি চৌরা ঘটনা নামে পরিচিত। ওকে, আর এই পরিপ্রেক্ষিতে ক্ষিপ্ত জনতা 5ই জুন থানায় 22 জন পুলিশকে পুড়িয়ে হত্যা করেছিল। হিংসাত্মক ঘটনার মর্মাহত গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। ওকে, গান্ধীজি হিংসার বিরুদ্ধে ছিল। হিংসাত্মক যখনই দেখলো যে এত কিছু ভাঙচুর হচ্ছে, থানায় আগুন লাগিয়ে দিয়েছে, বিভিন্ন রকম হিংসাত্মক যে ঘটনাগুলো হচ্ছে, এই মর্মাহত ঘটনা দেখে গান্ধীজি অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। এটা কিন্তু জেনে রাখবে গান্ধীজি অসহযোগ আন্দোলন কেন প্রত্যাহার করেছিল। অসহযোগ আন্দোলন সম্পর্কে আরও কিছু ইনফরমেশন লুসিয়েন্টে তোমরা পাবে। অসহযোগ আন্দোলন বিদেশি কাপড় বিক্রির দোকানে পিকেটিং এবং গান্ধীজির অনুগামীরা বিদেশি কাপড় বয়কট কিন্তু দেখেছিল। এই সময় আরেকটি নাটকীয় ঘটনা ছিল, যেটা ওয়েলসের রাজপুত্রের সফর। ওকে, যেদিন তিনি ভারতে অবতরণ করেন, মানে 17ই নভেম্বর 1921 সালে বোম্বেতে তিনি প্রথম অবতরণ করেছিলেন। তিনি সেখানেই যান যেখানেই তাকে খালি রাস্তায় অভ্যর্থনা জানানো হয়েছিল। ওকে, মানে যেখানেই তিনি গিয়েছিলেন সেখানেই তাকে কি করা হয়েছিল, খালি রাস্তায় অভ্যর্থনা জানানো হয়েছিল। তাকে অপমান করা হচ্ছে, এটা শাটার নামিয়ে দেওয়া হয়েছিল দোকানে। তাহলে এই বিদেশ থেকে যখন ওয়েসেলের রাজপুত্র যখন ভারতে সফর করছে, সেই সময় কিন্তু অপমানজনক ঘটনা কিন্তু ঘটেছিল এই অসহযোগ আন্দোলনের সময়। আর একটা জিনিস জেনে রাখবে, 1922 সালে 5ই ফেব্রুয়ারি গোরখপুর জেলা চৌরি চৌরাতে বিক্ষুব্ধ কৃষকদের দ্বারা স্থানীয় থানায় আক্রমণ পুরো পরিস্থিতি বদলে দেয়। চৌরি চৌরা ঘটনা হতবাক গান্ধী 12ই ফেব্রুয়ারি 1922-এ অসহযোগ আন্দোলন প্রত্যাহার করে নিয়েছিল। এটা তোমাদের লুসেন্টে আছে এবং এই সম্পর্কে আমি একটু আগে ডিটেলসে তোমাদের বললাম। ওকে, চলো পরবর্তী আমরা চলে যাই নেক্সট কোশ্চেনে। ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল কবে? এটা সকলেই তোমরা জানো, 9ই আগস্ট 1942-এ ভারত ছাড়ো আন্দোলন শুরু হয়েছিল। নেক্সট আমরা কোশ্চেন দেখে নেবো 124 নম্বর। সি.আর. দাস সূত্র মানে সি.আর. দাস ফর্মুলা, এটা প্রথমে দিয়েছে। নেক্সট ক্যাবিনেট মিশন, থার্ড গান্ধী জিন্নাহ সংলাপ মানে গান্ধী জিন্নাহ ডায়লগ যেটা, আর ওয়েভেল প্ল্যান। এই চারটে দিয়ে কালানুক্রমে সাজাতে হবে কোন ঘটনা আগে ঘটেছে কোন ঘটনা পরে ঘটেছে। এটা অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। 1, 3, 4, 2 মানে প্রথম সি.আর. ফর্মুলাটা ঘটেছে। নেক্সট তোমার গান্ধী জিন্নাহ সংলাপ ঘটেছে। নেক্সট ওয়েভেল প্ল্যান ঘটেছে। সর্বশেষ ক্যাবিনেট মিশন ঘটেছে। বোঝা গেল? তাহলে অপশান ডি হয়ে যাবে তোমার রাইট অ্যান্সার, কালানুক্রমিক অনুযায়ী সাজানো। পরবর্তী 125 নম্বর প্রশ্ন দেখো, নিচের কে অসহযোগ আন্দোলনের সময় বিদেশি কাপড় পোড়ানোকে অসংবেদনশীল অপব্যয় হিসাবে গ্রহণ করেছিল? খুব ইম্পর্টেন্ট, এটা রাইট অ্যান্সার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, কাপড় যে পুড়িয়ে দেওয়া হচ্ছিল বিদেশি কাপড়কে, এটা অসংবেদনশীল অপব্যয় বলে ঘোষণা করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 126 নম্বর প্রশ্ন, নিচের কোড থেকে নিম্নলিখিতগুলি সঠিক ক্রমটা সাজাতে হবে, মানে পরপর সাজাতে হবে। এটা রাইট অ্যান্সার হবে অপশান সি 1, 2, 4, 3 মানে সি রাজাগোপালচারীর পরিকল্পনা প্রথমে হয়েছিল, তারপর হয়েছিল তোমার ওয়াবেল পরিকল্পনা, তারপর হয়েছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনা, তারপর মাউন্ট ব্যাটেন পরিকল্পনা। অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী 127 নম্বর প্রশ্ন, দক্ষিণ আফ্রিকায় অবস্থানকালে মহাত্মা গান্ধী কর্তৃক প্রকাশিত নিম্নোক্ত সমসাময়িকটার নাম কি? মানে সাময়িক একটা পত্রিকা প্রকাশ হয়েছিল যখন দক্ষিণ আফ্রিকায় ছিলেন মহাত্মা গান্ধী, সেটা ইন্ডিয়ান ওপিনিয়ন। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। পরবর্তী দেখো 128 নম্বর প্রশ্ন, নিচের কোনটিতে সর্দার বল্লভভাই প্যাটেল প্রধান ভূমিকা পালন করেছিলেন?
এই চারটের মধ্যে কোনটিতে বল্লভভাই প্যাটেল প্রধান ভূমিকা পালন করেছিলেন? বরদৌলি সত্যাগ্রহে। অপশান সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 129 নম্বর প্রশ্ন দেখো, 13ই এপ্রিল 1919-এ কাদের গ্রেপ্তারের প্রতিবাদে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে একটা বড় মুকুট জড়ো হয়েছিল? এটা রাইট আনসার হয়ে যাবে তোমার অপশান ডি। ডক্টর সাইফুদ্দিন কিচলু এবং ডক্টর সত্যপাল, ওকে, এনাদের উপর ভিত্তি করেই জালিয়ানওয়ালাবাগ একটা বড় হচ্ছে তোমার একটা গোলযোগ সৃষ্টি হয়েছিল কিন্তু সেখানে, ওকে, বিভিন্ন মানুষ জড়ো হয়েছিল। পরবর্তী 130 নম্বর প্রশ্ন, 6ই এপ্রিল 1930 তারিখে ভারতীয় ইতিহাসে যার জন্য পরিচিত, মানে 6ই এপ্রিল 1930 ভারতীয় ইতিহাসে বিখ্যাত কেন? এটা হবে মহাত্মা গান্ধীর ডান্ডি মার্চ শুরু হয়েছিল। অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার। গান্ধীজি 1930 খ্রিস্টাব্দে 12ই মার্চ গুজরাটের সবরমতী আশ্রম থেকে 78 জন সত্যাগ্রহীকে নিয়ে ডান্ডি অভিযান কিন্তু শুরু করেছিলেন। এই জায়গাটা কিন্তু নোট করবে, খুব ইম্পর্টেন্ট। দেখো, ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ যেটা 1930-এ হয়েছিল সেই সম্পর্কে লুসিয়েন্টের ইনফরমেশন আছে। সম্পূর্ণ স্বাধীনতা লক্ষ্য অর্জনের জন্য গান্ধী আরেকটি আইন অমান্য আন্দোলন কিন্তু শুরু করেছিলেন। 78 জন অনুগামীর সাথে গান্ধীজি 12ই মার্চ 1930 সালে সবরমতী আশ্রম থেকে লবণ আইন ভাঙার জন্য ছোট্ট গ্রাম ডান্ডি, যেটা ছিল নবসারি জেলা নামে যেটা পরিচিত, সেখানে হচ্ছে তার বিখ্যাত পদযাত্রা কিন্তু শুরু করেছিল, যেটা হচ্ছে ডান্ডি অভিযান নামে পরিচিত। 240 মাইল পথ অতিক্রম করে 24 দিন পরে তিনি 1930-এ 5ই এপ্রিল ডান্ডিতে পৌঁছেছিলেন। এটাও কিন্তু জেনে রাখবে, ওকে। 12ই মার্চ 1930-এ শুরু করেছিল, 12ই মার্চে শুরু করে 5ই এপ্রিল যে কিন্তু 1930-এ পৌঁছেছিল। 24 দিন ধরে 240 মাইল পথ অতিক্রম করেছিল, তবে ডান্ডিতে তিনি পৌঁছেছিলেন। 6ই এপ্রিল সমুদ্র তীরে পৌঁছে তিনি সমুদ্র উপকূল থেকে লবণ তুলে লবণ আইন ভঙ্গ করেন। তিনি এক মুঠো লবণ তুলে গান্ধী আইন অমান্য আন্দোলনের উদ্বোধন করেন। এমন একটি আন্দোলন যা ভারতীয় জাতীয় আন্দোলনের ইতিহাসে অপ্রতিরোধ্য ছিল, যেখানে হচ্ছে দেশব্যাপী ব্যাপকভাবে অংশগ্রহণ কিন্তু করেছিল। এটা কিন্তু জেনে রাখতে হবে। এই ডান্ডি মার্চ, লবণ সত্যাগ্রহ কিন্তু খুব ইম্পর্টেন্ট। আশা করি ক্লিয়ার হয়েছে। নেক্সট আমরা দেখে নেব ডান্ডি মার্চ বা লবণ সত্যাগ্রহ সম্পর্কে আরেকটু ইনফরমেশন। আন্দোলন এতটাই শক্তিশালী হয়ে ওঠে যে সেনাবাহিনীতে থাকা ভারতীয় সৈন্যদের মধ্যেও দেশপ্রেমের হচ্ছে স্ফুরণ ঘটেছিল। এই আন্দোলন যারা সেনাবাহিনীতে আছে তাদের মধ্যেও কিন্তু একটা স্ফুরণ ঘটেছিল, যে তারাও এই আন্দোলনে যুক্ত হতে চাইছিল। গাড়োয়াল সৈন্যরা পেশাওয়ারে জনগণের ওপর গুলি চালাতে অস্বীকার করে। গান্ধীজিকে 5ই মে 1930-এ কিন্তু গ্রেপ্তার করা হয়েছিল। এরপরে বিদেশি পণ্য বয়কটের আরেকটি দফা শুরু হয়েছিল, মানে আরেকটা দফা বিদেশি দ্রব্যকে বয়কট করা হবে, এই নিয়ে আরেকটা দফা আন্দোলন শুরু হয়েছিল। এটি একটি দেশব্যাপী আইন অমান্য আন্দোলনের রূপ নেয়, যাতে মহিলারাও কিন্তু অংশগ্রহণ করেছিল। এর পরপরই গণগ্রেপ্তার, লাঠিচার্জ, পুলিশ ফায়ারিং ইত্যাদির মতো দমনমূলক ব্যবস্থা অনুসরণ করেছিল ব্রিটিশ সরকার, যা প্রায় 1 লক্ষ মানুষ হচ্ছে জেলে গিয়েছিল, ওকে, বিশাল মানুষ কিন্তু জেলে কিন্তু আটক পড়েছিল। নেক্সট কোশ্চেন দেখবো, মহাত্মা গান্ধীর নিচের কোন সংগ্রাম শিল্প শ্রমিকদের সাথে সম্পর্কিত ছিল? শিল্প শ্রমিকদের সাথে সম্পর্কিত ছিল আহমেদাবাদের সংগ্রামটা। এটা মহাত্মা গান্ধী যে আহমেদাবাদে যে সংগ্রামটা করেছিল সেটা শিল্প শ্রমিকদের সাথে সম্পর্কিত ছিল। পরবর্তী প্রশ্ন দেখো, 132 নম্বর, দাবি এবং কারণ রিলেটেড প্রশ্ন। দাবিটা বলছে ভারত ছাড়ো আন্দোলনের পরিপ্রেক্ষিতে ব্রিটিশ এবং মুসলমানরা কংগ্রেসের প্রতি তাদের সাধারণ ঘৃণার কারণে একে অপরের কাছাকাছি এসেছিল। আর কারণটা দেখা যাচ্ছে জিন্নার ব্রিটিশ সরকারের কট্টরপন্থী হিসাবে কাজ করেছিল এবং মুসলমানদেরকে 1942 সালের কংগ্রেস আন্দোলন থেকে দূরে থাকতে বলেছিলেন। রাইট অ্যান্সার হবে অপশান এ। অপশান এতে কি বলা আছে? এ এবং আর উভয় সত্য এবং আর হলো এর সঠিক ব্যাখ্যা, অর্থাৎ দাবি এবং কারণ দুটোই সত্য এবং এই দাবি রিলেটেড যে কারণটা দেখাচ্ছে সেটাও সত্য। এই দাবিটা অনুযায়ী এই কারণটাও সত্য, তাই অপশান এ হয়ে যাবে রাইট অ্যান্সার। ওকে, এটা ইউপিএসসির প্রশ্ন। নেক্সট হচ্ছে তোমাদের একটা ম্যাচ করতে দিয়েছে, ম্যাচগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, নিচে কোড দিয়েছে, এটা তোমাদের ম্যাচ করে বলতে হবে কোনটা আনসার হবে। এটা হচ্ছে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। তোমাদের ম্যাচ করে আমি দেখিয়ে দিচ্ছি, দেখো, আগস্ট ঘোষণা, ওকে, এইটা হয়েছিল তোমার মন্টেগু করেছিল, 2 নম্বরটা হবে, ওকে। আর আগস্ট অফার এটা হবে লন লিথগো। আর আগস্ট রেজুলেশন এইটা হবে তোমার হচ্ছে গান্ধী। আর ডাইরেক্ট অ্যাকশন হবে এমজি জিন্না। আশা করি ক্লিয়ার হয়েছে। এটা হবে অপশান সি হয়ে যাবে রাইট অ্যান্সার। এই অনুযায়ী তোমাদের ম্যাচ করছে। ধরো পরবর্তী দেখো, নিচের কোন আন্দোলনের সাথে গান্ধীজি জড়িত ছিলেন না? হচ্ছে গান্ধীজি জড়িত ছিলেন না কোন আন্দোলনের সাথে? 4টে অপশানের মধ্যে স্বদেশী আন্দোলনের সাথে। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী প্রশ্ন দেখো, 135 নম্বর, ভারতে সাইমন কমিশন বয়কটের প্রধান কারণ কি ছিল? অনেকবার তোমাদের আমি বলালাম, সাইমন কমিশন বয়কটের প্রধান কারণ ছিল সকল সদস্যই ছিলেন ইংরেজ, এখানে কোনো ভারতীয় সদস্য ছিল না, এই কারণে ভারতে সাইমন কমিশন হচ্ছে বয়কট করে দেওয়া হয়েছিল। অপশান ডি হয়ে যাবে রাইট অ্যান্সার। পরবর্তী দেখে নাও আমরা সাইমন কমিশন সম্পর্কে জেনে নেব। 1927-এ হচ্ছে সাইমন কমিশন হয়েছিল। স্বরাজ পার্টির কার্যক্রম ব্রিটিশ সরকারকে 1919 সালে মন্টেগু চেমসফোর্ড রিটার্নস দ্বারা প্রবর্তিত রাজতন্ত্র ব্যবস্থার কাজ পর্যালোচনা করতে এবং ভারতে কতটা প্রতিনিধিত্বমূলক সরকার চালু করা যেতে পারে সে সম্পর্কে রিপোর্ট করতে প্ররোচিত হয়েছিল। ব্রিটিশ সরকারের এই কাজের জন্য 1927 সালে নভেম্বর মাসে সাইমন কমিশন নিয়োগ করা হয়েছিল। তাহলে সাইমন কমিশন কবে নিয়োগ করা হচ্ছে এটা কিন্তু ইম্পর্টেন্ট। এই কমিশনের সকল সদস্য ছিলেন ইউরোপীয়, মানে শ্বেতাঙ্গ ছিল। ভারতীয় রাজনৈতিক নেতারা অপমানিত বোধ হয় এবং এই কমিশন হচ্ছে বয়কট করার সিদ্ধান্ত নিয়েছিল। ওকে, এটাই হচ্ছে সাইমন কমিশন।
বা যদি প্রশ্ন আসে যে সাইমন কমিশন গঠনের কারণটা কী ছিল, 1919 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনের অগ্রগতি অনুসন্ধান করা এবং ভারতের সমস্যা অনুসন্ধান করে ভারতের জন্য সংবিধান রচনা করাই ছিল এই সাইমন কমিশনের অন্যতম কারণ। এটা জেনে রাখবে, এটা নোট করে নাও যে কারণটা কী ছিল অ্যাকচুয়ালি সাইমন কমিশন গঠন করে, এটাই কারণ ছিল। আর এখানে সমস্তটাই ইউরোপীয়টা যুক্ত হয়েছিল, ভারতীয়টা কেউ ছিল না, সেই জন্য ভারতীয়রা হচ্ছে তোমার বয়কট করে দিয়েছিল এই হচ্ছে সাইমন কমিশনকে। আর একটু ইনফরমেশন দেখে নাও, কমিশন যেখানেই গেছে সেখানেই সাইমন গো ব্যাক বলে চিৎকার করেছে, মানে এই কমিশন যেখানেই তোমার প্রস্তাব নিয়ে গেছে সেখানেই সবাই কি বলে উঠেছে, সাইমন গো ব্যাক, মানে সাইমন ফিরে যাও বলে চিৎকার করেছে। এখান থেকে প্রশ্ন দেয়া দেখবে। লাহোরে সাইমন কমিশনের বিরুদ্ধে একটি বিক্ষোভের নেতৃত্ব দেওয়ার সময় লালা রাজপথ রায়ের ওপর মারাত্মক লাঠিচার্জ করা হয়, এর ফলে তার মৃত্যু হয়েছিল। ভগৎ সিং এবং তার হচ্ছে কমরেডরা প্রতিশোধ নিতে চেয়েছিল তার জন্য, যে এই লালা রাজপথ রায়ের ওপর যে লাঠিচার্জ করা হয়েছিল আর এই বিক্ষোভের সময়, ওকে, আর তাতে করে লালা রাজপথ রায় মারা গিয়েছিল। এখানে এই ভগৎ সিং এবং তাদের যে বন্ধু বান্ধব যারা ছিল, কমরেডরা যারা ছিল, তারা কিন্তু প্রতিশোধ নিতে চেয়েছিল। তারা 1928 সালের ডিসেম্বরে একজন সাদা পুলিশ কর্মকর্তা স্যান্ডার্সকে কিন্তু হত্যা করেছিল এই প্রতিবাদে। এই জায়গা থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে, খুব ইম্পর্টেন্ট কিন্তু এটা। ভারতে সর্বপ্রথম রাজতন্ত্রের প্রচলন হয়েছিল কোন আইন দ্বারা? এটা হবে তোমার মন্টফোর্ট সংস্কার দ্বারা। ওকে, অপশান সি হয়ে যাবে রাইট আনসার। ওকে, এবার দেখো মন্টফোর্ট সংস্কার সম্পর্কে একটুখানি জেনে নাও। এই মন্টেগু চেমসফোর্ড সংস্কার কি বলা হয়? মন্টফোর্ট সংস্কার। এই মন্টেগু চেমসফোর্ড সংস্কার বা আরও সংক্ষেপে মন্টফোর্ট সংস্কার ব্রিটিশ ভারতে ধীরে ধীরে স্বশাসিত প্রতিষ্ঠান চালু করার জন্য ঔপনিবেশিক সরকার কিন্তু চালু করেছিল এই মন্টেগু চেমসফোর্ড সংস্কারটা। মন্টেগু চেমসফোর্ড সংস্কার যা 1921 সালে কার্যকর করা হয়েছিল, এটা জেনে রাখবে। এই আইনের একমাত্র উদ্দেশ্য কি ছিল না, সরকারে ভারতীয়দের প্রতিনিধিত্ব নিশ্চিত করা। ভারতীয়দের যে প্রতিনিধিত্ব সেটা নিশ্চিত করাই নাকি সরকারের একমাত্র উদ্দেশ্য ছিল এই মন্টেগু চেমসফোর্ড সংস্কারের মাধ্যমে। আইনটি কেন্দ্রীয় এবং প্রাদেশিক পর্যায়ে সরকারের সংস্কারকে কিন্তু সূচনা করেছিল, এটাও কিন্তু জানবে। তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কাদের মধ্যে? এটা সকলেই জানো, গান্ধীজি এবং আম্বেদকরের মধ্যে। একটু আগে আমরা পুনা চুক্তি সম্পর্কে ডিটেলসে পড়ে এসেছি। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। পুনা চুক্তি 24শে সেপ্টেম্বর 1932-এ হয়েছিল। 1932 সালে 24শে সেপ্টেম্বর পুনের ইয়েরওয়াদা কেন্দ্রীয় কারাগারে মহাত্মা গান্ধী ও ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে পুনা চুক্তিটা স্বাক্ষর হয়। তাহলে কোন কারাগারে হয়েছিল? পুনের ইয়েরওয়াদা কারাগারে, এটা কিন্তু জেনে রাখবে। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোড থেকে নিম্নলিখিত ঘটনাগুলি সঠিক কালানুক্রমে সাজাতে হবে। এটা হবে অপশান এ 1, 2, 4, 3 এটা সাজালে হবে। কেননা আইন অমান্য আন্দোলন প্রথমে হয়েছিল 1930-এ, তারপর স্বতন্ত্র সত্যাগ্রহ হয়েছিল 1940-এ, ক্রিপস মিশন হয়েছিল মার্চের 1942-এ, ছাত্র আন্দোলন হয়েছিল 1942-এরই আগস্টে। ওকে, তাই এই অনুযায়ী সাজালে অপশান এ হয়ে যাবে তোমার রাইট আনসার। তাহলে পরবর্তী দেখো 139 নম্বর, অনশনের কারণে জেলে মারা যাওয়া মুক্তিযোদ্ধা ছিলেন কে? যতীন দাস। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। ওকে, পরবর্তী প্রশ্ন দেখো, নিচে কে বলেছিলেন মহাত্মা গান্ধী ক্ষণস্থায়ী মায়ামূর্তির মতো ধুলো বাড়ায় কিন্তু স্তর নয়? রাইট আনসার হবে ভীমরাও রামজি আম্বেদকর বলেছিলেন। বি.আর. আম্বেদকর, পুরো নাম হচ্ছে ভীমরাও রামজি আম্বেদকর, ইনি এই মন্তব্যটা করেছিলেন। অপশান এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 141 নম্বর প্রশ্ন দেখো, যে প্রদেশে ভারতীয় জাতীয় কংগ্রেস 1937 সালের সাধারণ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেনি, সেটা হলো কোনটা? এই নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পেতে পারেনি কে? এটা হবে আসাম। অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। ওকে, বোম্বে, বিহার, উড়িষ্যা এরা কিন্তু পেয়েছিল সংখ্যাগরিষ্ঠতা, কিন্তু আসাম পায়নি। পরবর্তী দেখা 142 নম্বর প্রশ্ন, নিম্নলিখিত ঘটনাগুলি কোন কালানুক্রমিক ক্রমে সংঘটিত হয়েছে? তোমরা দেখো অনেকগুলো কিন্তু তোমাদের সাল অনুযায়ী সিকোয়েন্স সাজাতে দিচ্ছে, তাই এগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। বিশেষ করে তোমরা যদি এই কভার করে না কোশ্চেনগুলো, তাহলেও কিন্তু তোমরা এটা করতে পারবে। এখানে অপশান সি হয়ে যাবে রাইট আনসার। প্রথমে 4 মানে চম্পারণ সত্যাগ্রহটা হবে প্রথমে, তারপর হবে তোমার রাওলাট সত্যাগ্রহ, তারপর হবে জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড, তারপর হবে চৌরি চৌরা ঘটনা। পরবর্তী প্রশ্ন দেখো 143 নম্বর, ঐতিহাসিক ডান্ডি মার্চের সাথে জড়িত কোনটা? ওকে, এই চারটে অপশানের মধ্যে ঐতিহাসিক ডান্ডি মার্চের সাথে জড়িত লবণ আইন ভঙ্গ। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। মানে ডান্ডি মার্চ যেটা হয়েছিল 1930-এ, এই ডান্ডি মার্চটা হচ্ছে আর লবণ আইন ভঙ্গের সাথে কিন্তু জড়িত আছে। চলো পরবর্তী প্রশ্নে চলে যাবো 144 নম্বর, 16ই ডিসেম্বর 1922 সালে নিচের মধ্যে কে স্বাধীন পার্টি চালু করার সিদ্ধান্ত নিয়েছিল? এটা হবে 2 এবং 4, অর্থাৎ অপশান ডি হয়ে যাবে রাইট আনসার। অর্থাৎ মোহাম্মদ আলী জিন্নাহ আর হচ্ছে মতিলাল নেহরু, এরা দুজনে হচ্ছে স্বাধীন পার্টি চালু করার সিদ্ধান্ত নিয়েছিলেন 16ই ডিসেম্বর 1922-এ। ওকে, তাহলে পরবর্তী প্রশ্ন দেখো, সাইমন কমিশন সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সত্য? চারটে বক্তব্য দিয়েছে, সাইমন কমিশন সম্পর্কে কোনটা সত্য বলো। একটু আগে তোমরা সাইমন কমিশন সম্পর্কে তোমাদের পড়িয়ে এসেছি, আশা করি এটা সকলেই আনসার দিতে পারবে। এটা হবে অপশান ডি অল অফ অ্যাবভ, মানে সব কটাই সত্য। 1 নম্বরটা সত্য, 2 নম্বরটা সত্য, 3ও সত্য, 4ও সত্য। পরবর্তী 146 নম্বর প্রশ্ন দেখো, নিচের কোডগুলি থেকে নিম্নলিখিত ইভেন্টগুলি সঠিক কালানুক্রমিক ক্রমে সাজাতে হবে। রাইট আনসার হবে অপশান এ 1, 2, 4, 3, অর্থাৎ পুনা চুক্তি প্রথমে হয়েছিল, তারপর ভারত ছাড়ো আন্দোলন হয়েছিল, তারপর সিমলা সম্মেলন, তারপর ক্যাবিনেট মিশন হয়েছিল। ওকে, এগুলো হচ্ছে পরপর সাল অনুযায়ী সাজালে এটা হবে অপশান এ হবে রাইট আনসার।
পরবর্তী প্রশ্ন দেখা 147 নম্বর, অসহযোগ আন্দোলন যেটা 1920 থেকে 22 পর্যন্ত চলেছিল, এই সময় নিচের কোন প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠিত হয়েছিল? 4টে অপশন দিয়েছে, এর মধ্যে কোনটা সঠিক বলতে হবে। এটা হবে অপশন বি 1, 2 and 3, মানে হচ্ছে কাশী বিদ্যাপীঠ, গুজরাট বিদ্যাপীঠ, জমিলা মিলিয়া, এই 3টে হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল যখন অসহযোগ আন্দোলন হচ্ছে প্রতিষ্ঠিত হয়েছিল সেই সময়, কিন্তু কাশী হিন্দু বিশ্ববিদ্যালয় এইটা কিন্তু প্রতিষ্ঠা হয়নি। ওকে, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী 147 নম্বর প্রশ্ন দেখে নাও, নিচের কোনটি নেহেরু পছন্দ করেছিলেন কিন্তু গান্ধীজি পক্ষপাতী ছিলেন না? নেহেরু হচ্ছে তোমার পছন্দ করতো কিন্তু গান্ধীজি পক্ষপাতী ছিলেন না, এটা হবে কোনটা? ভারী শিল্পা। পরবর্তী প্রশ্ন দেখো, এখানে দেখো দাবি এবং কারণ রিলেটেড প্রশ্ন। নেহেরুর উপনিষদের প্রতি কোনো গুরুত্ব ছিল না, তার মনোভাব ছিল বৈজ্ঞানিক, তাহলে সেটা তোমাদের কারণ এবং দাবি দিয়েছে, দিয়ে কোনটা রাইট আনসার হবে? অপশন ডি। এ মিথ্যা, মানে দাবিটা হচ্ছে মিথ্যা, কারণটা হচ্ছে তোমার সত্য। নেহেরুর উপনিষদের প্রতি কোনো গুরুত্ব ছিল না, এটা হচ্ছে তোমার মিথ্যা, কিন্তু তার মনোভাব ছিল বৈজ্ঞানিক, এটা সত্যি, তার বৈজ্ঞানিক মনোভাব ছিল নেহেরুর, কিন্তু উপনিষদের প্রতি কোনো গুরুত্ব তার ছিল না, তো অপশন ডি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, নিম্নলিখিত পাকিস্তানি নাগরিকদের মধ্যে কাকে ভারত সরকার ভারতরত্ন প্রদান করেছিলেন? তাহলে ভারত সরকার ভারতরত্ন প্রদান করেছিলেন কাকে? খান আব্দুল গফফর খানকে, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, 1947 সালের 14ই জুন দিল্লি কংগ্রেস অধিবেশনে ভারত বিভাজন প্রস্তাব পাস হয়, অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? এই অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন হচ্ছে রাজেন্দ্র প্রসাদ, অপশন এ হয়ে যাবে রাইট আনসার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1947 সালের 14ই জুন। পরবর্তী দেখো 1952 নম্বর প্রশ্ন, কে ঘোষণা করেছিলেন আমার পিঠে ছোঁড়া প্রতিটি আঘাতই ব্রিটিশ সাম্রাজ্যের কাফিনে পেরেক থেকে যাবে? এটা রাইট আনসার কি হবে? লালা রাজপথ রায় এই ঘোষণাটা করেছিলেন। এই উক্তিগুলো থেকে কিন্তু প্রশ্ন দেয়, তো এইগুলো কিন্তু জেনে রাখবে, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী দেখো, কার 1932 সালে পুনা চুক্তির সাথে সরাসরি জড়িত ছিল? তাহলে পুনা চুক্তি একটু আগে পড়িয়ে এসেছি, ভারতীয় অবনমিত শ্রেণী যারা ছিল, ডিপ্রেসড ক্লাস যারা ছিল ইন্ডিয়ানে, তারা কিন্তু পুরোপুরি সরাসরি যুক্ত ছিল, অপশন ডি হবে কারেক্ট আনসার। পরবর্তী দেখো, আত্মজীবনী দ্য ইন্ডিয়ান স্ট্রাগল কার লেখা? এটার লেখক হচ্ছে সুভাষচন্দ্র বসু, অপশন ডি হবে কারেক্ট আনসার। পরবর্তী দেখো, এখানে বলতে ভারতে একটি বিপ্লব হতে চলেছে এবং আমাদের দ্রুত বেরিয়ে আসতে হবে সেখান থেকে, এই বক্তব্যটা কে রেখেছিলেন বলতে হবে, এটা লর্ড ওয়েভেল, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী প্রশ্ন দেখো, সুভাষচন্দ্র বসুর পদত্যাগের পর ভারতীয় জাতীয় কংগ্রেসের সভাপতি মনোনীত হন কে? এটা হবে রাজেন্দ্র প্রসাদ, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। সুভাষচন্দ্র পদত্যাগ করার পর জাতীয় কংগ্রেস থেকে সভাপতি হয়েছিলেন রাজেন্দ্র প্রসাদ। পরবর্তী প্রশ্ন দেখো 157 নম্বর, 1925 সালে কেন্দ্রীয় আইনসভার স্পিকার হিসেবে নির্বাচিত জাতীয়তাবাদী নেতা কে ছিলেন? এটা জাতীয়তাবাদী নেতা ছিলেন বল্লভভাই প্যাটেল, অপশন বি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী দেখো 158 নম্বর, মহাত্মা গান্ধী প্রথম যে গণ আন্দোলন শুরু করেছিলেন সেটা হলো কোনটা? এটা হবে অসহযোগ আন্দোলন, এটা হচ্ছে প্রথম মহাত্মা গান্ধীর প্রথম গণ আন্দোলন, অসহযোগ আন্দোলন, খুব ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন দেয়। পরবর্তী দেখো, স্বাধীন লীগ, ওকে, যেটা ইন্ডিপেন্ডেন্স লীগ বলা, এটা প্রতিষ্ঠা করেছিলেন কি? এটা হচ্ছে মতিলাল নেহরু, অপশন এ হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী দেখা 60 নম্বর প্রশ্ন, ভারতে স্বাধীনতা সংগ্রামের সময় কে প্রথম সত্যাগ্রহ শুরু করেছিলেন? রাইট আনসার হবে মহাত্মা গান্ধী, ইনি প্রথম হচ্ছে সত্যাগ্রহ শুরু করেছিলেন। পরবর্তী প্রশ্ন দেখো, ভারতীয় স্বাধীনতা আন্দোলনের সময় মহাত্মা গান্ধী দ্বারা প্রতিষ্ঠিত সবরমতী যে আশ্রমটা ছিল সেটা কোন সীমান্তে অবস্থিত ছিল? এটা হচ্ছে আহমেদাবাদ, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী ভারতের স্বাধীনতা লাভের পর ভারতীয় জাতীয় কংগ্রেসের অবসানের পরামর্শ নিচের কে দিয়েছিলেন? তাহলে ভারতের স্বাধীনতা লাভের পর ভারতীয় জাতীয় কংগ্রেসের অবসান করা দরকার, এর পরামর্শ দিয়েছিলেন মহাত্মা গান্ধী, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। তোমরা যারা জাতীয় কংগ্রেসের অধিবেশনগুলো দেখোনি, আমার ক্লাস করানো রয়েছে 2-3টে ক্লাস আগে, তোমরা দেখে নেবে ক্লাসগুলো, খুবই ইম্পর্টেন্ট এবং খুবই ভাইটাল, কারণ তোমাদের সুন্দরভাবে যে প্রেজেন্টেশনটা করা হয়েছে সেটা কিন্তু তোমরা কোথাও সচরাচর পাবে না। ওকে, একদম A to Z কিন্তু কভার করা হয়েছে, অবশ্যই সেটা দেখে নিও। এবার দেখো 163 নম্বর প্রশ্ন, গান্ধীজি একটি আইন অমান্য মুহূর্ত হিসাবে ডান্ডি মার্চ গ্রহণ করেছিলেন, এটা কত সালে? এটা হবে 1930-এর 12ই মার্চ। ওকে, ইনি হচ্ছে আইন অমান্য মুহূর্ত হিসেবে ডান্ডি মার্চ কিন্তু গ্রহণ করেছিলেন 12ই মার্চে, অপশন সি হয়ে যাবে রাইট আনসার। পরবর্তী দেখো, প্রথম ব্যক্তি যিনি ব্যক্তিগত সত্যাগ্রহ পালন করেছিলেন, মানে ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহটা পালন করেছিলেন, এটা হচ্ছে বিনোবা ভাবে, অপশন এ হয়ে যাবে রাইট আনসার, ইনি প্রথম ব্যক্তি হিসাবে, ওকে, প্রথম ব্যক্তি হিসাবে বিনোবা ভাবে করেছিল। পরবর্তী প্রশ্ন দেখো, নিচের কোন কাজটিকে জওহরলাল নেহরু দাসত্বের নতুন চরিত্র বলে বর্ণনা করেছিলেন? এটা রাইট আনসার হবে ভারত সরকার আইন 1935 সালে যে ভারত সরকার আইনটা ছিল, এটা হচ্ছে জওহরলাল নেহরু দাসত্বের নতুন চরিত্র বলে কিন্তু বর্ণনা করেছে, নিউ ক্যারেক্টার অফ হচ্ছে স্লেভারি। চলো পরবর্তী দেখে নাও আমরা ভারত সরকার আইন 1935 সম্পর্কে, এটা খুব ইম্পর্টেন্ট, এটা এখানে অনেকগুলো ইনফরমেশন তোমাদের জানতে হবে। 1930 সালে পেশ করা সাইমন কমিশনের রিপোর্টে ভারত সরকার আইন যেটা পেশ করা হয়েছিল 1935-এর ভিত্তিতে তৈরি করা হয়। ভারত সরকার নতুন আইনটি 4 আগস্ট 1935 তারিখে রাজকীয় কিন্তু সম্মতি লাভ করেছিল এই ভারত সরকার আইনটা। ওকে,
আর এই আইনটি পূর্ববর্তী সাংবিধানিক সংস্কারের সমস্ত বিদ্যমান বৈশিষ্ট্যগুলোকে কিন্তু অব্যাহত রেখেছিল এবং প্রসারিত করেছিল। তবে এর পাশাপাশি কিছু নতুন নীতি চালু করা হয়েছিল। এটি একটি ফেডারেল ধরনের সরকার প্রদান করে। তাই এই আইনগুলো কি বলছে না, প্রাদেশিক স্বায়ত্তশাসন প্রবর্তন, প্রদেশে রাজতন্ত্র বিলুপ্ত করা, কেন্দ্র আইনসভা এবং ফেডারেশনের কাছে দায়বদ্ধ মন্ত্রী করা। 1935 সালের আইনটি ভারতীয় জনমতের প্রায় সমস্ত অংশ দ্বারা নিন্দা করা হয়েছিল এবং কংগ্রেসের সর্বসম্মতভাবে প্রত্যাখ্যান করা হয়েছিল। কংগ্রেস নিজেকে স্বাধীন ভারতের জন্য একটা সংবিধান প্রণয়নের জন্য প্রাপ্তবয়স্ক ভোটাধিকারের ভিত্তিতে নির্বাচন করা এবং গণপরিষদের আহ্বায়িক দাবি তারা তুলেছিল। ভারত সরকার আইন 1935 সম্পর্কে JL নেহরু মন্তব্য করেছিলেন, এটি একটি দাসত্বের একটি নতুন সনদ। ওকে, ইট ইজ দ্য নিউ ক্যারেক্টার অফ দ্য সেলভি। এই লাইনটা তুলে কিন্তু প্রশ্ন আসে। এটা হচ্ছে JL নেহরু কিন্তু এই মন্তব্যটা করেছিলেন, জওহরলাল নেহরু এই মন্তব্যটা করেছিলেন। তাহলে 1935 সালের ভারত শাসন আইন, ভারত সরকার আইন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু এসে থাকে। আরও কিছু ইনফরমেশন লুসিয়েন্টে তোমাদের রয়েছে, এই জায়গাগুলো তোমাদের জানতে হবে। যদিও কংগ্রেস এই আইনের বিরোধিতা করেছিল, তবুও 1 এপ্রিল 1937-এর সংবিধান প্রবর্তনের সময় তারা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা কিন্তু করেছিল। প্রথমে 6টি প্রদেশে, পরে আরও 2টি প্রদেশে মন্ত্রিসভা তারা গঠন করেছিল। মুসলিম লীগ অবশ্য কংগ্রেসের শাসনে কিন্তু খুশি ছিল না, বিশেষ করে মিস্টার জিন্নাহ, যিনি এই বর্ণনা করেছেন। জিন্নাহ একটা মন্তব্য করেছিল এই বিষয়ে, কংগ্রেস ক্ষমতার মত্ত ছিল, মুসলিমদের বিরুদ্ধে নিপীড়ক ছিল। ওকে, এই মন্তব্যটা কিন্তু জিন্নাহ করেছিল। এই মন্তব্য থেকে প্রশ্ন কিন্তু এসে থাকে। তাহলে ভারত শাসন আইন সম্পর্কে বোঝা গেল 1935-এ। এখান থেকে কিন্তু প্রশ্ন দিয়ে থাকে। নেক্সট কোশ্চেন দেখো, আনহ্যাপি ইন্ডিয়া কে লিখেছেন? লালা রাজপথ রায় আনহ্যাপি ইন্ডিয়া লিখেছেন। অপশান বি হয়ে যাবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন দেখো, ঘটনাক্রম অনুযায়ী তোমাদের সাজাতে হবে, মানে তোমাদের সাল অনুযায়ী এটা সাজাতে হবে। অপশান ডি রাইট আনসার। অর্থাৎ হচ্ছে অপশান তোমাদের ডি অনুযায়ী 4 হচ্ছে আগে হবে। ভারতীয় জাতীয় কংগ্রেসের গঠন আগে হয়েছিল, 1885-তে জাতীয় কংগ্রেসের গঠন হয়। নেক্সট হচ্ছে তোমার মুসলিম লীগ গঠন হয়েছিল, এই সালটা তোমাদের আমি বলে এসেছি। তারপর হচ্ছে তোমাদের সর্বভারতীয় ট্রেড ইউনিয়ন কংগ্রেস গঠন হয়েছিল। তারপর হচ্ছে অস্পৃশ্যতা লীগ গঠন হয়েছিল। অপশান 2 হবে। তাহলে তোমাদের অপশান ডি হয়ে যাবে তোমার রাইট আনসার। ওকে, চলো আজকে তোমাদের এই কটা কোশ্চেন তোমাদের ছিল তোমাদের গান্ধী যুগের নেক্সট পার্টে। তোমাদের ফার্স্ট পার্টটা আগের দিন করেছি, আজকে নেক্সট পার্ট। নেক্সট দিন আসবে তোমাদের থার্ড পার্টটা। ওকে, পর্ব 3, সেখানে তোমাদের স্বাধীনতা সংগ্রামের গান্ধী যুগটা শেষ হবে। ওকে, যেগুলো তোমাদের বাকি রয়ে গেছে যে কোশ্চেনগুলো এবং ডেসক্রিপটিভ এবং অবজেক্টিভে, সেগুলো তোমাদের কভার করে দেবো 3 নম্বর পার্টে। বোঝা গেল? তাহলে স্বাধীনতা সংগ্রামের সেকেন্ড পার্ট তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা জানিও। আশা করি ইনফরমেশান তোমাদের খুবই কাজে দেবে। আর যে ইনফরমেশানগুলো খুবই দরকার আমি নিচে তোমাদের টাইম লাইন করে দেবো, সেই টাইম লাইনে তোমরা যেয়ে কিন্তু চেক আউট করতে পারো। ওকে, তা অবশ্যই তোমরা সেগুলো চেক আউট করে নেবে। আশা করি এক্সামে কিন্তু তোমাদের অনেকটাই হেল্প হবে। আর যারা চ্যানেল আজকে নতুন, অবশ্যই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এরকম ধরনের ক্লাস পাওয়ার জন্য। তোমাদের আরও নিত্য নতুন অনেক ক্লাস আসবে, কিছু ম্যারাথন ক্লাস আসবে, সেই ক্লাসগুলো অবশ্যই করো। ওকে, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও।